আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যার ঘটনা শেয়ার করব, ওনার আরো একটি ঘটনা কিন্তু আমরা গত ৭৬তম এপিসোডে প্রচার করেছিলাম। ওনার নাম নূর মোহাম্মদ ইসলাম শাকিল। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবির বাড়ি গ্রামে। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি ওনার এক চাচাতো বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল, এবং শুধু তার সাথে না, আরো দুই ভাইয়ের সাথে, মানে তারই দুই ভাইয়ের সাথে ঘটেছিল। তো সময়টা ২০০১ সাল এবং শীতকাল। ওনারা তো তিন ভাই। সবার বড় ভাইয়ের নাম হলো রফিকুল ইসলাম, মেজো ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ইসলাম, আর যিনি ছোট তার নাম হচ্ছে জুয়েল আহমেদ। এই জুয়েল আহমেদই ঘটনাটি বর্ণনা করেছেন আর কি। আর ওনাদের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধিতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ গ্রামে। ওনাদের আর্থিক অবস্থা আসলে খুব একটা ভালো ছিল না। তিন ভাই মিলে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে বের হতেন। আর ওনাদের মাছ ধরার পদ্ধতিটা একটু আগে বলে নেই। ওনারা ১ হাত পরিমাণ বাঁশের কঞ্চির সাথে ২ হাত পরিমাণ সুতা দিয়ে বড়শি তৈরি করতেন। তিন ভাইয়ের প্রায় ৩০০ বড়শি ছিল। এই ৩০০ বড়শি নিয়ে ওনারা চলে যেতেন বিলে। সবগুলো বড়শিতে টোপ লাগিয়ে পুরো বিল জুড়ে ফেলতেন। আর ওই পুরো বিল জুড়ে কঞ্চিগুলো ফেলে পাড়ের মাটিতে গেঁথে রাখতেন। ২ ঘন্টা পর পর তিনজন তিন দিক থেকে বড়শিগুলো তুলে দেখতেন যে মাছ ধরা পড়েছে কিনা। কয়েকটি ধরা পড়তো, আবার কয়েকটিতে টোপ খেয়ে চলে যেত মাছ। আবার নতুন করে টোপ লাগিয়ে আসতেন, আবার ২ ঘন্টা পরে গিয়ে দেখতেন। এভাবেই সারা রাত ওনারা মাছ ধরতেন। যেই বিলটাতে ওনারা মাছ ধরতেন সেই বিলের নাম হচ্ছে ফরির বিল। এটি ভালুকা থানা আর গফরগাঁ থানার শেষ সীমানায়। তো ঘটনা যেদিন ঘটে সেদিন সন্ধ্যার দিকে তিন ভাই বড়শি এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে ওনারা বের হয়েছেন। যথারীতি বিলের কাছে গিয়ে সবগুলো বড়শির টোপ লাগিয়ে বিলে ফেলেছেন। তারপর রাত ৮টার দিকে একবার গিয়ে চেক করেছেন। মোটামুটি মাছ পেয়েছেন, আবার কিছু কিছু তো টোপ খেয়ে চলে গেছে, ওগুলোতে আবার টোপ লাগানো হয়েছে। মাছ যেগুলোতে ধরা পড়েছে মাছ খুলে আবার সেখানে টোপ লাগিয়ে চলে এসেছেন। এক জায়গায় হয়ে আবার তিন ভাই গল্প করছেন। আবার রাত ১০টার দিকে ওনারা বড়শি চেক করার জন্য তিনজন তিন দিকে চলে যান। যেহেতু ৩০০ বড়শি, সুতরাং বুঝতেই পারছেন অনেক সময় নিয়ে যেতে হবে। আর ৩০০ বড়শি ফেলেছেন মানে বিলটাও কিন্তু বেশ বড়ই বলা চলে। তো এই যে জুয়েল আহমেদ, উনি যখন ২০ থেকে ২৫টা বড়শি চেক করে সামনের দিকে যাচ্ছেন, তখন কিন্তু ওনার আর এক ভাইয়ের থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে চলে এসেছেন। তো আরেকটা বড়শি তুলে যখন অন্য আরেকটা বড়শির কাছে যাওয়ার জন্য সামনে এগোবেন, তখনই সামনে তাকিয়ে উনি থমকে যান। মোটামুটি ভালোই কুয়াশা থাকলেও চাঁদের আলো ছিল বেশ। চাঁদের আলোতে উনি দেখতে পান ৪ থেকে ৫ হাত সামনে একটা লাশ দাঁড়িয়ে আছে। সাধারণত লাশ যেভাবে মাথা এবং পায়ের দিকে গিট দেয়া থাকে কাফনে মোড়ানো অবস্থায়, সেভাবেই আছে। এটা দেখে তো এই জুয়েল আহমেদ প্রচন্ড ভয় পেয়েছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক। উনি যে ওনার ভাইকে ডাক দিবেন সেই শক্তি উনি হারিয়ে ফেলেছেন। উনি ওখান থেকে ১ ইঞ্চিও নড়তে পারছিলেন না। হঠাৎ করে ওনার ঘাড়ের কাছে ঠান্ডা একটা হাতের ছোঁয়া অনুভব করেন। এরপর ওনার কিছু মনে নাই। এরপরের ঘটনা ওনার মেজো ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ওনার মেজো ভাইয়ের নাম হলো শফিকুল ইসলাম, তার কাছ থেকে শুনেছেন আর কি। তো ওনার যে মেজো ভাই শফিকুল ইসলাম, উনি আবার ওনার থেকে আরেকটু দূরে চলে গিয়েছেন আর কি, ওই যে বড়শিগুলো দেখার জন্য। উনিও ওরকম আর একটা লাশ দেখতে পেয়েছিলেন। তো ওনার কাছে আবার ম্যাচ এবং সিগারেট ছিল। ওনার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। উনি সাথে সাথে এই সিগারেট ধরিয়ে ফেলেছেন। এরপর দেখেন ওই অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছে। তখন এই শফিকুল ইসলামের মাথায় আসে, আরে আমার অন্য দুই ভাই তো, ওরাও তো বড়শি নিয়ে বড়শিগুলো চেক করতে গেছে, তো ওদের সাথেও তো একই বিপদ হতে পারে। কাছাকাছি ছিল হলো জুয়েল আহমেদ। তো উনি কি করেছেন, দ্রুত ওই জুয়েল আহমেদের দিকে যাওয়া শুরু করেছেন, মানে ওনার ছোট ভাইয়ের দিকে। উনি কিন্তু ওইখান থেকে জুয়েল আহমেদের নাম ধরে ডাকছিলেন। কুয়াশার কারণে তো দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। আর নাম ধরে ডেকে যখন সারা শব্দ পাচ্ছিলেন না, তখন ওনার মনের মধ্যে আরো এই বিষয়টা দৃঢ় হয়ে যায়, ধারণাটা যে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, মানে জুয়েল কোনো বিপদে পড়েছে।
উনি তো ওইদিকে দৌড় দিয়েছেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখন কাছাকাছি এসেছেন, তখন দূর থেকে মানে কুয়াশা যখন একটু স্পষ্ট হয়েছে, কুয়াশা কাটিয়ে যখন আরো সামনে এগিয়েছেন, তখন দেখতে পান এই জুয়েল আহমেদের সামনে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এই যে কাফনে মোড়ানো একটা অবয়ব। তখন উনি বুঝতে পারেন যে মাত্র যে অবয়বটা উনি ওখানে দেখেছিলেন, সিগারেট ধরানোর পরে অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, এটাই নিশ্চয়ই এই জুয়েলের সামনে চলে এসেছে। উনি ওটা দেখেই মূলত পেছন থেকে এই জুয়েলের কাঁধে হাত দিয়েছেন। আর এই যে জুয়েল, উনি তো ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়ে গেছেন। তখন উনি তো চিন্তা করেছেন এখন ভাইরে নিয়ে কি করি। আর ওইদিকে ওই যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তখন মোটামুটি মিনিট খানেকের মধ্যে ওনার বড় ভাই দৌড়াতে দৌড়াতে এসেছেন। বড় ভাই যখন দৌড়াতে দৌড়াতে এসেছেন, তখন শফিকুল ইসলাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই একই ঘটনা এই বড় ভাইয়ের সাথেও ঘটেছে, মানে একই ঘটনা তিনজনের সাথে ঘটেছে। এখন কি করা যাবে, ঘটনা তো ঘটে গেছে, এখন বসছি এখানে থাক। এই যে জুয়েল ভাই যিনি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। ওনারা দুজনে তাকে উঁচু করে, এক ভাই ওই জুয়েল আহমেদের একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, আর এক ভাই আর একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, এইভাবে আস্তে আস্তে তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তখন মোটামুটি বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আছেন। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পান ওনারা দুজন। আর জুয়েল আহমেদের তো সেন্স নাই, উনি তো অজ্ঞান হয়ে আছেন। তখন এই দুই ভাই হঠাৎ করে কুয়াশার আড়ালে সাদা কিছু দেখতে পান। চোখের সামনে থেকে যখন কুয়াশা কিছুটা সরে যায়, তখন দেখতে পান ওই যে ওই লাশটা সামনে দাঁড়িয়ে আছে। এইবার সেটা কথা বলে ওঠে এবং বলে, কিরে, পালিয়ে কোথায় যাবি? রোজ রোজ তোরা তিন ভাই এসে ডিস্টার্ব করিস, তোদেরকে কিছু বলি না, আজকে তোদেরকে উচিত শিক্ষা দেব। এই বলে ওই অবয়বটা আস্তে আস্তে শূন্যে উঠতে থাকে এবং হাওয়ায় ভাসতে ভাসতে এই যে বড় ভাই যিনি রফিকুল ইসলাম, ওনার গলা চেপে ধরে। আর গলা যখন চেপে ধরেছে, তখন এই যে যিনি জুয়েল আহমেদ, উনি মাটিতে পড়ে গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিলেন। আর উনি তো দুই ভাইয়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন, ওনার তো সেন্স নাই, উনি তো মাটিতে পড়ে গেছেন। আর এই যে আর একটা ভাই, মেজো ভাই, উনি দেখেছেন যে তার ভাই বিপদে পড়েছে, কিসের কি ভূত প্রেত জিন, ভাইকে বাঁচাতে হবে। উনি গিয়ে ওই অবয়বটার উপর ঝাঁপিয়ে পড়েছে। যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন মনে হলো ওটা একটা বাতাসের মতো, ওটা আসলে ওরকম কোনো মানে সলিড কোনো জিনিস না, বা নিরেট কোনো জিনিস না, বাতাসের মতো। এখন এই দুই ভাইয়ের সাথে ওই অবয়বের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মোটামুটি মিনিট 10 মতো ধস্তাধস্তি হয়েছে। এরপর ওই অবয়বটা বলে, শোন, আজকের মতো ছেড়ে দিয়ে যাচ্ছি, কোনো ক্ষতি করলাম না, কিন্তু কথাটা মনে রাখিস, এভাবে প্রতিদিন বিরক্ত করতে আসবি না, এরপরে ধরলে কিন্তু সবগুলোকে মেরে ফেলবো। আজকের মতো শুধু ভয় দেখিয়ে চলে গেলাম। এরপরে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো তখন ওই বড় ভাই, উনি তো প্রচন্ড ভয় পেছনের গলা চেপে ধরেছে। যাই হোক, ভয় পেলে এখন বাড়িতে তো আসতে হবে। আবারও ওনাদের ছোট ভাই যে জুয়েল আহমেদ, ওনাকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সকালবেলা জুয়েল আহমেদ সুস্থ, তারপর মেজো ভাই যিনি শফিকুল ইসলাম, ওনারও কোনো সমস্যা হয় না, কিন্তু যে বড় ভাই যিনি, উনি প্রচন্ড অসুস্থ হয়ে যান। উনি একদম শুকিয়ে যেতে থাকেন, জ্বর আর ভালো হয় না। এই কয়েকদিনের মধ্যে বেশ হুজুর কবিরাজ দেখানো হলো, কোনো কাজে আসে না। এইভাবে 10 দিন, 11 দিন, 12তম দিনে হঠাৎ করে নাকি বাড়িতে এক পাগল আসে, মানে উস্কো খুস্কো অবস্থা, পুরো দুস্তুর পাগল। এসে ওনার আম্মার কাছে বলে, কিরে, তোর বড় ছেলেকে কেউ সুস্থ করতে পারে নাই নাকি? এই কথা শুনে ওনার আম্মা তো অবাক, পাগল কিভাবে জানলো? আর চিন্তা করেন যে গ্রামের কারো কাছে হয়তো শুনেছে এই পাগলটা। তখন পাগল বলে, এই কয়েকটা মুরগির বাচ্চা দে, তোর ছেলেকে সুস্থ করে দেবো ইনশাল্লাহ। তো ওনার আম্মা ভেবেছে কত বড় বড় হুজুর কবিরাজ ভালো করতে পারলো না, করতে এখন পাগল আসছে, সে নাকি ভালো করবে। কিন্তু নিজের ছেলের ভালো করার জন্য অনেক টাকা পয়সা তো ইতিমধ্যে এই কয়েকদিনে খরচ করে ফেলেছে, কয়েকটি মুরগির বাচ্চা গেলে যাক না। তখন ওনার আম্মা বলে, আচ্ছা আপনি ভালো করতে পারলে আপনাকে 4টা মুরগির বাচ্চা দেব। তারপর পাগল ঝাড়ফুঁক শুরু করে দেন ওনার বড় ভাই এই রফিকুল ইসলামকে। তারপর এক গ্লাস পানি আনতে বলেন, সেগুলো পরে ফু দিয়ে বলেন এবং বলে দেন যে 3 দিন এগুলো দিয়ে গোসল করাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
এরপর ওই পাগল মুরগির বাচ্চা নিয়ে চলে যায়। সত্যি আস্তে আস্তে ওনার বড় ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে 3 ভাইয়ের আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। এই 3 জনই এখন পর্যন্ত জীবিত আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটাই আমাদেরকে জানিয়েছেন নূর মোহাম্মদ ইসলাম শাকিল ভাই। আর ওই যে পাগল কোত্থেকে এসেছিলেন, বিভিন্ন ঘটনা আমরা এরকম পাই যখন কোনোভাবে সুস্থ হয় না। অনেক সময় কোনো হুজুর আসেন, ফকির আসেন, পাগল আসেন, এটা হয়তো আল্লাহই পাঠান। ওনারা মানুষও হতে পারেন, জিনও হতে পারেন, তো এটা বিভিন্ন কিছুই হতে পারে। এরকম অনেক ঘটনা আমি দেখেছি যে, এবং এগুলো সত্য ঘটনা, যে হঠাৎ করে এরকম চলে আসে। এটা আল্লাহ তাআলাই পাঠাই দেন, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা হয়তো কোনো ফেরেশতাই পাঠান বা কোনো ভালো জিনই, মানে কোনো জিন আসতে পারে এই বিষয়টা সমাধান করার জন্য। কারণ অনেক ভালো জিন তো আমাদের বাড়ির আশেপাশে থাকে, যখন তারা দেখে যে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, তাদের মনে আল্লাহ দয়া সৃষ্টি করে দেন, তারাও এসে অনেক সময় এরকম ছাড়ফুঁক করে, কারণ ওরা তো এই ট্রিটমেন্টগুলো ভালো জানে আমাদের থেকে। এরকমও হতে পারে, এগুলো অনেক সময়ই হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন বলতে আল্লাহর ইচ্ছাই সবকিছু হয়। আমাদের তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আর যদি আমাদেরকে কেউ কোনো ক্ষতি করেও থাকে, আল্লাহ ইচ্ছা করেছেন বলেই তিনি ক্ষতি করতে পেরেছেন। আল্লাহ যখন আর ইচ্ছা করবেন না, এই ক্ষতির প্রভাবটাও ইনশাল্লাহ থাকবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর কেউ জাদুগ্রস্ত হলে অবশ্যই রুকিয়া করতে হবে, কিন্তু রুকিয়া করতে গিয়ে এবং জাদু থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এমন কিছু শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই যেটা আসলে আমাদের পরকালকে ধ্বংস করে দেয়। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। মাত্র কিছুদিন হলো জাহিদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার জন্য বেশ কয়েকজন কিছু সমস্যা নিয়ে এলেও জাহিদ ভাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর আমির সাহেবরা নিষেধ করেছিল জাহিদ ভাইকে যেন তিনি এসব থেকে অনেকদিন দূরে থাকেন। তাদের মধ্যে একজন এসেছিল জাহিদ ভাইয়ের পরিচিত এক ইমাম সাহেবের মাধ্যমে, নাম তার রাসেল। তার বড় ভাইয়ের সমস্যা নিয়ে। ভদ্রলোকের নাম আনোয়ার, তিনি পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে তিনি ইমার্জেন্সির ডিউটিতে থাকা অবস্থায় হুট করে পড়ে যায়। তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে তিনি কর্মরত ছিলেন। তিনি সুস্থই ছিলেন। এরপর কয়েকদিন থেকে তিনি ঘুমের ঘোরে বেহুশ হয়ে যেতে লাগলেন। আর ঘুম থেকে যদি জোর করে উঠানো হয়, আবার সাথে সাথে ঘুমিয়ে যেতেন। নাওয়া খাওয়া কিছুই হচ্ছিল না তার, শরীর শুকিয়ে যাচ্ছিল। তিনি নাকি প্রায় সময় বলতেন যে এমন অবস্থা হওয়ার আগে যে কেউ চাইছে যে তিনি যেন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেন। তার ঘরের দেয়ালগুলো নাকি তার সাথে রাতের বেলা কথা বলে। তারা নাকি তেমন পাত্তা দেয় না তার কথা, যেহেতু তিনি ডাক্তার মানুষ, ডিউটির চাপে আর কম ঘুমানোর কারণে এমন হচ্ছে। অন্য সবাই পাত্তা দিতে চাচ্ছিল না। তারা তাকে বলেছিল কয়েকদিনের ছুটি নেন। কিন্তু যেদিন ছুটি নিতে যাবেন সেদিন তিনি বাথরুমে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়, এটা ওটা প্রায় সব কিছুই করা হয়, কিন্তু তার এই বেহুশের মতো ঘোর কাটে না। যদি হুজুর ডাক্তার এসে ঝেড়ে দেন তবে একদিন ভালো থাকে, তারপর আবারও একই অবস্থা। কিন্তু যেহেতু মাত্রই বিয়ের মতো সম্পর্ক তিনি জড়িয়েছে, তাই তাকেও না করে বলে যে অন্য কোথাও দেখেন, মাফ পেয়ে যাবেন, না হলে পরে আমাকে ফোন দিবেন। এটা বলে তার ভাইকে বিদায় করে দেয় আর কি। কয়েকদিন পর একদিন টানা 3টার পর প্রচুর ফোন আসতে লাগলো অচেনা একটা নম্বর থেকে। জাহিদ ভাই আমাতো স্বভাব অনুযায়ী ইগনোর করে ফোনগুলো রাতের বেলা, কিন্তু আসরের পর জাহিদ ভাই সেই ইমাম ফোন দেন, যার রেফারেন্স দিয়ে ডাক্তার আনোয়ারের ভাই রাসেল হয়, মানে আনোয়ারের ভাই রাসেল এসেছিলেন। তো ইমাম ভাই জাহিদ ভাইকে বলেন যে দেখো ভাই, একটা সমস্যা হয়েছে। এই ডাক্তার আনোয়ার মসজিদে জোহরের নামাজ পড়তে আসছিল মনে হয়, কিন্তু কি না কি হলো, এখন শুধু ঘোতঘোত করে আর শক্ত হয়ে বসে আছে। কেউ টেনে হিচড়ে সরাতেই পারছে না। ওদের মান সম্মানের ব্যাপার। তুমি বা তোমার আমির সাহেবকে বলো কিছু করতে, যাতে করে আপাতত আনোয়ার সাহেবকে বের করে আনা যায় সেই বিপদ থেকে। মসজিদ ভর্তি উৎসুক মানুষজন, পারলে কিছু করো। তো এটা শুনে দেরি না করে জাহিদ ভাই বের হয়ে যায় এবং মাগরিবের 10 মিনিট আগে জাহিদ ভাই মসজিদে যায়। এর মধ্যে এত ফোন এসেছে জাহিদ ভাইয়ের ফোনে, যার জন্য তিনি ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এসে দেখতে পায় প্রচুর মানুষ, যা জামাতের সময় তেমন সমাগম হয় না। জাহিদ ভাইয়ের জন্য এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। অনেকটা লোকজন এড়িয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পায় ঘট করছে একটা লোক। দেরি না করে তিনি রিং হাতে পরে পিছন থেকে
বাম হাত দিয়ে লোকটার চোখ ঢেকে দিয়ে তার মাথার ডান পাশে রিংটা ধরে একটা সূরার কিছু অংশ পড়তে পড়তে চেপে ধরে। আল্লাহর রহমতে 2 মিনিট পর আনোয়ার পড়ে যান এবং তাকে বের করে নেওয়া হয়। জাহিদ ভাই নিজেও কিছুটা অবাক হয়েছিল, কারণ তিনি ধারণাই করে নাই যে এমনটা কিছু হবে। মনে হচ্ছিল আজ জাহিদ ভাইকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আল্লাহর সাহায্য তো রহমত, তাই না? তো চুপিসারে নামাজ পড়ে লোকজন এড়িয়ে জাহিদ ভাই আনোয়ার সাহেবের বাসায় যায়। সেখানেও একই অবস্থা, শক্ত শটাং হয়ে শুয়ে আছেন তিনি এবং খদ খদ শব্দ করছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন শব্দটা হয় তেমন খোদ খোদ করে শব্দ করছে। তো জাহিদ ভাই সবাইকে বের করে দিয়ে আমির সাহেবকে ডেকে আনে। উনি আসেন, কিন্তু জানালার পাশেই দাঁড়িয়ে রইলেন। জাহিদ ভাই ওনাকে বলে, দেখুন কি করা যেতে পারে। তো আমির সাহেব বলেন, এদিকে আসো। সেই জানালার দিকে জাহিদ ভাইকে নিয়ে বলে, দেখো তো ডান দিকের উপরের দিকে কোনো কোনায় কিছু বাধা আছে, ওটা খুলে ফেলো। তো জাহিদ ভাই ফোনের আলোতে ঠিকই জানালার গ্রিলে কিছু একটা দেখে বাধা দেখতে পায় কালো সুতা দিয়ে। তো খুলে দেখতে পায় স্ট্যাম্প সাইজের ছবি। আনোয়ার সাহেবের পিছনে দেখতে যাবে এমন সময় আমির সাহেব জাহিদ ভাইকে দেখতে মানা করে। তখনই তিনি বলেন, ডাকে সাড়া দিও না। এটা বলতে বলতেই জাহিদ ভাইকে কেউ ডাকছিল, ভাই ভাই আমি এখানে, ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই। আমির সাহেব বলেছিলেন, একদম চুপ জাহিদ, সাড়া দিও না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাহিদ ভাই আর কিছু শুনছিল না। তো জাহিদ ভাইকে তিনি বলেন যে জ্বালিয়ে দিতে একটা ছবি আগে জ্বালিয়ে দিতে বলে, যতক্ষণে জাহিদ ভাই জ্বালাবে ততক্ষণে উনি আনোয়ার সাহেবকে ঝাড়ফুঁক করবেন। তো জাহিদ ভাই তাদের রান্নাঘরে যে সেই ছবিটা জ্বালিয়ে দেয়। ছবিটা পড়ার সময় চুল পড়ার বিকট একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর জাহিদ ভাইয়ের বমির উপক্রম হতে লাগে, খুব তীব্র। আমির সাহেবের কাছে তিনি যায় এবং বলে যে 2-3 মিনিট জাহিদ ভাইকে বলে যে 2-3 মিনিটেই জেগে উঠবে ভদ্রলোক, তোমার যা যা জানা জেনে নাও, ঘন্টা 4 মধ্যে আবার একই অবস্থা হবে। এই বাসায় কারোর অস্তিত্ব নেই, কিন্তু এই বাসার ক্ষতি দূর থেকে বসে করা হচ্ছে, তুমি 1 ঘন্টার বেশি থেকো না এখানে, বলে তিনি আমির সাহেব চলে যান। আর তারপর আনোয়ার সাহেবের হুঁশ আসে। তিনি জাহিদ ভাইকে বলছিল তিনি নাকি জাহিদ ভাইকে বারবার ডাকছিল জাহিদ ভাইয়ের পেছনে দাঁড়িয়ে, কিন্তু জাহিদ ভাই তার ডাক শুনেনি। একটু আগে যে ডাকের শব্দ, এটা শোনার পর ধাক্কা খেয়েছিল জাহিদ ভাই মনে মনে। ভাবছিল উনি বললেন এখানে কেউ নাই, কিন্তু ডাক্তার বলছে সে ডাকছিল। তো জাহিদ ভাই নিজেও শুনেছে জাহিদ ভাইকে কেউ ডাকছিল, উত্তর দিতে আমির সাহেব মানা করেছিল। কিন্তু আনোয়ার সাহেব তো বেহুশ, হচ্ছেটা কি জাহিদ ভাই আসলে ভেবে কুল পাচ্ছিল না। বেশ কয়েকদিন পর আনোয়ার সাহেব খাবার খেতে চাইলেও সময় না থাকায় জাহিদ ভাই তাকে সবকিছু খুলে বলতে থাকে। তিনি জাহিদ ভাইকে বলেন এই সব কিছু শুরু 6 মাস আগে থেকে। তখন ছিল জানুয়ারি মাস। আনোয়ার সাহেব তেমন একটা ধর্ম পালন করতেন বিয়ের আগে। তো বিয়ের 1.5 বছর পর একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ওনার মানসিকতার পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নামাজি হয়ে ওঠেন। আগে তিনি তেমন ধর্ম পালন করতেন না। তো প্রায় তাবলিগি জামাতে বের হতেন। ঠিক সেভাবেই 2018 সালের জানুয়ারির দিকে তিনি তাবলিগের একটা জামাতের অংশ হয়ে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে এক মসজিদে তার অবস্থান করছিলেন। একদিন রাতে আনোয়ার সাহেব ঘুম থেকে উঠেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাই। মসজিদের পাশের পুকুরে তিনি অজু করছিলেন। চাঁদনি রাত, তাই অনেকটা বোঝা যাচ্ছিল চারপাশ। তিনি অজু করে বসেছিলেন ঘাটে। রাতে প্রকৃতির অমায়িক রূপ দেখে তিনি ওই সময় বসেছিলেন সেই জায়গাটায়। সেই সময় তিনি দেখতে পান একজন মানুষ তার কাঁধে বেশ কয়েকটি ডাব নিয়ে কিছু একটা বলতে বলতে পুকুরের পাড়ে রাস্তার উপরে উঠে মসজিদের দিকে এগিয়ে আসছে। তিনি কিছু ভাবেননি, কারণ ভয়ের এমন কোনো কারণ ছিলই না। সেই লোক যার কাঁধে ডাব ছিল, তিনি এত রাতে ডাব ফেরি করে বিক্রি করছিলেন। সেই লোক বলছিল, ডাব নেবেন? ডাব পরাণ জুড়ে যাবে, এমন স্বাদের ডাব মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবে বলতে বলতে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো। এত রাতে ডাব, আর হয়তো টাকাকে গ্রামের লোকজন পাই বলে, যদি 5 পাই হয় তবে সে 5 টাকার ডাব হবে, এমনটা ভেবে তিনি সেই ডাব ফেরিওয়ালাকে পেছন থেকে ডাক দেয়। সেই ফেরিওয়ালার ডাক শুনে দাঁড়িয়ে যায় এবং তার দিকে ফিরে আসে। তার মুখে যেন হাসির চমক বের হচ্ছিল। আনোয়ার সাহেব বলে যে আমাকে সবগুলো ডাব দিয়ে দেন, আমার আরও সাথী আছে মসজিদে, তাদের জন্য লাগবে। সেই লোককে এই কথা বলতে বলতে একটা ডাব সে কেটে দেয় আনোয়ারকে খাওয়ার জন্য। আনোয়ার সাহেব ডাব হাতে নেন এবং তিনি সেই ডাবে মুখ লাগিয়ে খেতে লাগলেন, যেভাবে খেতে গেলে আমরা মাথা একটু উঁচু করে বাঁকা করতে হয় ঠিক সেভাবে। আর সেই ফেরিওয়ালা অন্য ডাবগুলো কাটছিল।
ডাবের পানির স্বাদ এতটা বিশ্রী আর উটকো লাগলো তার কাছে, যার দরুন তার পেট মুখ গোলাতে লাগলো। তাই তিনি তার মুখ থেকে সেই পানি ফেলে দেন। বিরক্ত হয়ে সেই ডাব হাতে নিয়ে তিনি তাকাতেই তিনি দেখতে পান সেই ফেরিওয়ালা নাই, গায়েব। এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, তখনই তার হাতের ডাবটা নড়ে উঠল। তাকাতেই তিনি দেখতে পায় সেটা ডাব ছিল না, সেটা ছিল একটা পচা গলা মানুষের মাথা, যার মধ্যে পোকা কিলবিল করছে। তিনি থতমত খান এবং সেই মাথাটা ফেলে দিয়ে দৌড় দিয়ে মসজিদে ঢুকে তার সাথীদের ডেকে তোলেন, সব বলেন। তাদের মধ্যে সিনিয়র যিনি ছিলেন তিনি বললেন, হয়তো কোনো জিন তোমাকে ভয় দেখিয়েছে। কিন্তু আনোয়ার সাহেবের জোরাজুরির কারণে তারা সেই পুকুর ঘাটে যান, কিন্তু সেখানে কিছুই ছিল না। সেই সিনিয়র ব্যক্তি বললেন, হয়তো তুমি বের হতে কেউ বিরক্ত হয়ে ভয় দেখিয়েছে তোমাকে, এরপর একা একা বের হবে না, এটা বলে তাকে শান্ত করেন তারা। এরপর থেকে প্রায় রাতে আনোয়ার সাহেব স্বপ্নে দেখতেন একটা কাটা মাথা তিনি হাতে নিয়ে বসে আছেন, আর সেই মাথাটা তাকে বলছে, আয় আমাকে খেয়ে ফেল, নইলে তোকে আমি খেয়ে ফেলবো। এটা বলেই সেই পচা গলা কাটা মাথা আনোয়ার সাহেবের মুখে পোকামাকড় মিশ্রিত রক্ত বমি ছুঁড়ে মারত। আর এই দেখেই রোজ রাতে তার ঘুম ভাঙত। ঘুম ভাঙলে তিনি শুনতে পেতেন সেভাবেই মসজিদের বাইরে কেউ বলছে, ডাব নিবেন? ডাব পরাণ জুড়ে যাবে এমন মিষ্টি ছাতের ডাব, মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবেই চলতে লাগলো। প্রতিদিন এমন হতে থাকায় তিনি আবার তাদের সিনিয়র মেম্বারদেরকে বলেন তার সমস্যার কথা। কিন্তু এবারও তিনি বলেন, আগের ঘটনাটা নিয়ে তুমি খুব ভাবছো, তাই এমন হচ্ছে। দোয়া দুরুদ পরে ঘুমাও, এটা মসজিদ, কোনো সমস্যা হবে না। তো যাই একটা কথা বলতে চায় সবাইকে, আমাদের এইভাবে এই জাতীয় সমস্যা এড়িয়ে যাওয়া ঠিক না। সেই সিনিয়র মেম্বার তো দেখেননি আসলে কি হয়েছে, কিন্তু তিনি বলছেন আনোয়ার ভুল দেখেছে, আর এটা নিয়ে ভাবার কারণের প্রতি রাতেই সে সেই ফেরিওয়ালার ডাক শুনছে। এটা স্টুপিডিটি ছাড়া আর কিছুই না। ক্যান্সার রোগটা সৃষ্টি হয় অতি সূক্ষ্ম ক্যান্সার কোষ থেকে। এভাবে আতঙ্কের মধ্যে সেই এলাকায় তিনি 40 দিন থেকে ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ দেন। ঢাকায় আসার পর তেমন কিছু কয়েকদিন হয় নাই। একদিন আনোয়ার সাহেব ঘুমের মধ্যে দেখতে পান তিনি একটা সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন। চারপাশে মৃত কয়েকজন লোকের লাশ পড়ে আছে, যা পচে গলে যাচ্ছে। সাগরের পাড়ে 1 হাঁটু পানিতে একজন লোক দাঁড়িয়ে একটা ভাঙ্গা ডিঙ্গি মেরামত করছে। এরপর সেই লোক বেশ কিছু মৃত মানুষকে টেনে নিয়ে ডিঙ্গির মধ্যে তাদের বাঁধছে। সেই মৃত মানুষগুলো শরীরের কাপড় দিয়ে তাদেরকে বাঁধছে। টানাটানি করার সময় কোনো কোনো লাশের হাত পা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছিল, এতটাই পচে গিয়েছিল সেই লাশগুলো। সেই লোকটা যখন ডিঙ্গিতে উঠতে যাবে সেই মুহূর্তে আনোয়ার সাহেবের সাথে সেই লোকটার চোখাচোখি হয়। তখন সেই লোকটি ধাওয়া করে আনোয়ার সাহেবকে ধরে ফেলে মাটিতে ফেলে দেয়। তার বুক বসে এলো পাতারি ঘুষি মারতে থাকে এবং কি যেন বলতে থাকে। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়। তিনি বসে পড়েন এবং তিনি তার গলা, বুকে, গালে খুব ব্যথা অনুভব করতে লাগলেন। যেমনটা এই মাত্র স্বপ্নে দেখেছিলেন সেভাবেই তিনি কিছু না ভেবে ওয়াশরুমে যান। অজু করছিলেন বেসিনে, কিন্তু টের পাচ্ছিলেন বেসিনের আয়নায় তার রিফ্লেকশনটা ঠায় দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন বেসিনের আয়নার দিকে, দেখতে পেলেন আয়নার মধ্যে আনোয়ার সাহেব, আর বাস্তবে আনোয়ার সাহেবের এক লোক না। আয়না যাকে দেখছিলেন তিনি তার শরীর ময়লা, মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। হঠাৎ আনোয়ার সাহেবের মনে হতে লাগলো কোমর বেয়ে কিছু একটা তার শরীরের উপর দিকে উঠে আসছে, আর তিনি আয়নায় দেখলেন একটা হলুদ সাপ আয়নার মধ্যে থাকা আনোয়ারের গলার ডান দিক দিয়ে বেরিয়ে তার গলা পেঁচিয়ে ধরে ফেলেছে। কিন্তু বাস্তবে আনোয়ার সাহেব শুধু এইটুকুই টের পেলেন যে কিছু একটা তার শরীরে এদিক ওদিক বেয়ে ঘুরছে। তিনি অজু শেষ করতে পারেননি। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি তার স্ত্রীকে ডাকতে যেয়ে দেখলেন তার স্ত্রী রুমে নেই, আর রান্নাঘরে টুকটাক শব্দ হচ্ছে। তিনি রান্নাঘরে যান, কিন্তু লক্ষ্য করেন রান্নাঘরের লাইট বন্ধ। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার মাথার উপরে কালো একটা চাদর সিলিংয়ের সাথে লেপ্টে আছে। এবার তিনি চরম ভয় পেয়ে যান। তার স্ত্রীকে ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সেই চাদরটা তার উপরে পরে তাকে জড়িয়ে ফেলে। তিনি চেঁচামেচি করছিলেন, আর তার কথা অনুযায়ী সেই চাদর তার মুখের মধ্যে চলে যেতে চাইছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে সেই সময় তিনি চাদরের ভেতরের অন্ধকার দেখতে পান এক জোড়া হাত। তিনি সেই হাত দেখে ভয়ের চোটে সেই হাতের দিকে লাথি মারতে থাকেন, আর তখনই সেই চাদরটা কেউ টেনে সরিয়ে দেয়। তিনি দেখতে পান তার স্ত্রী ফ্লোরে বসে আছে হাত ধরে, আর তার ছোট ভাই দাঁড়িয়ে আছে হাতে জায়নামাজ ধরে। তাদের ভাষ্য অনুযায়ী আনোয়ার সাহেবের চেঁচামেচির কারণে আগে তার স্ত্রী ডাইনিং রুমে এসে দেখতে পায় জায়নামাজ দিয়ে নিজের মাথা নিজে ঢেকে রেখে নিজের সাথে নিজে ধস্তাধস্তি করছিলেন।
তা দেখে তার স্ত্রী হাত দিয়ে জায়নামাজ সরাতে গেলে তিনি লাথি মারেন, আর ততক্ষণে তার ছোট ভাই এসে এক টানে জায়নামাজ সরিয়ে ফেলেন। এই ঘটনা শুনে আনোয়ার সাহেব আশ্চর্য হয়ে যান। তিনি চেপে যান তার সাথে কি কি হচ্ছিল তার সবার সামনে। সবাইকে তিনি এটা বলেন যে জায়নামাজ নিয়ে পানি খেতে এসে পড়ে গিয়ে জায়নামাজ সাথে জড়িয়ে গিয়েছিল, তার দম আটকে যাচ্ছিল, তাই এমন করছিলেন বলে তিনি একটা বাহানা দেন। রাত পার হওয়ার পর তিনি তার এক পরিচিত সিনিয়র জামাতের সঙ্গীকে এইসব কথা বলেন। সেই মসজিদে তার সাথে ঘটতে থাকা ঘটনা থেকে শুরু করে সব, আর গেল রাতের ঘটনা সব শুনে সেই সিনিয়র ব্যক্তি আনোয়ার সাহেবকে নিয়ে যান একজন ইমামের কাছে, যিনি ঝাড়ফুঁক করতেন। সেই ইমাম সাহেবের সামনে বসার পর ইমাম সাহেব বলেন, দেখুন, আপনাদের সাথে সাথে একটা খারাপ বাতাস এখানে এসেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গুরুতর সমস্যা নয়, কিন্তু এখন মনে হচ্ছে কঠিন সমস্যা। আনোয়ার সাহেব বলেন, আপনি তো জানেন না কি সমস্যা নিয়ে এসেছি। আমার সমস্যাটা ঠিক। এই কথা বলার সময় ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাকে বলতে হবে না, অপেক্ষা করুন, আমি একজন ভালো জিনকে নিয়ে আসছি। এটা বলে তিনি চুপ হয়ে গেলেন। ঘরের লাইট একজন নিভিয়ে দেন। ইমাম কাকে যেন সালাম দেন এবং আনোয়ার সাহেবকে ইশারা দিয়ে জিজ্ঞেস করেন, দেখুন তো কি সমস্যা। ঘরে যে কেউ এসেছে এটা আনোয়ার সাহেব বুঝতে পারেনি। একদম স্বাভাবিক ছিল এবং কেবল ইমাম সাহেবের কথাই শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলেন, দেখুন আনোয়ার ভাই, আপনার উপরে খুব বাজেভাবে তাবিজ করা হচ্ছে। আপনাকে ওই বাসায় থাকতে দেওয়া যাবে না, না হলে ঘোর বিপদ হতে পারে। আমার এই বন্ধু জিন বলেছে আপনার ক্ষতি এক নাগারে হবে। আপনার ঘরের দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেই ঘরে এদের মতো জিন প্রবেশ করতে পারবে না উত্তাপের কারণে। আপনি ভাই বাঁচতে চাইলে ওই বাসাটা ত্যাগ করুন, এছাড়া কোনো উপায় নাই ভাই। আনোয়ার সাহেব জানতে চান কে আর কেন তাবিজ করবে তাকে, আর নিজের বাসা ছেড়ে তিনি কোথায় যাবেন। ইমাম বলেন, আমি আপনাকে বলতে পারবো না কে ক্ষতি করে যাচ্ছে আপনার বাড়ি তো আপনাকে ছেড়ে দিতে বলছি না, বলছি কিছুদিন ওই বাড়ি থেকে দূরে থাকুন, সমস্যাগুলো কাটিয়ে তারপর বাড়িতে ফেরত যান। তো সেদিন আনোয়ার সাহেব বাসায় ফিরে আসেন। শক্ত মনের মানুষের জন্য তিনি চেপে যান সব ব্যাপার। কিন্তু ইমাম সাহেব যে বলেছিলেন বাসার দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেটা তার মাথায় ঘুরছিল। কে করলো তাকে তাবিজ, কেন করলো, আসলে কি ঘরে তাবিজ আছে? এই জন্য তিনি রাতে সবাই ঘুমিয়ে গেলে উঠে পড়েন। তিনি সূরা ফালাক নাস পড়ছিলেন, এই জন্য যেন এর উসিলায় আল্লাহ যেন তাকে একটু সাহায্য করেন সেই বাজে জিনিসপত্র যদি থেকে থাকে তবে তা খুঁজে পেতে। ঠিক তখন তিনি তার বিছানার মাথার দিকের দেয়ালে ঠক ঠক শব্দ শুনতে পান। যেমনটা ফাঁপা দেয়ালে আঙুল দিয়ে টোকা দিলে শব্দ হবে, তেমন তিনি সেই দেয়ালে টোকা দিতে লাগলেন। এর কারণে তার স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি তার স্ত্রীকে একটা বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যান। সেই আয়নার দিকে তাকান। সেই আয়নাতে গত রাতে তিনি দেখিয়েছিলেন তার প্রতিবিম্বকে ঠায় দাঁড়িয়ে থাকতে, যার গলায় সাপ জড়িয়েছিল। তিনি তাকিয়ে থাকতে থাকতে তার প্রচণ্ডভাবে ঘুম পেয়ে বসে এবং সেই ওয়াশরুমের সামনে তিনি ঘুমিয়ে যান। সকালে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তোলে। ওয়াশরুমের দেয়ালে ঠেস দিয়ে তিনি বসে ঘুমাচ্ছিলেন। তিনি বের হয়ে যেয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে যে বলেন যে, দেখুন তো আপনার ছেলে কেমন আচরণ করছে। একদিন আগে রাতে ডাইনিংয়ের ফ্লোরে জায়নামাজ নিয়ে পড়েছিল, আর আজ এখন ওয়াশরুমের সামনে ঘুমাচ্ছে। আর রাতের বেলা দেয়ালে কি যেন করছে, কোনো সমস্যা হলো কিনা একটা দেখুন। এটা শুনে তার শাশুড়ি উল্টা তাকে বকা দেন যে, তোমার স্বামীর সমস্যা হচ্ছে আর কোথায় তার তুমি আমাদের কাছে অভিযোগ দিচ্ছ ওর কথা না ভেবে। যাই হোক, পারিবারিক দোষারোপ আর কি। তারপর তারা এসে তাকে ডাকেন, কিন্তু তিনি ওঠেননি। বারবার বলছিলেন ঘুমাতে দাও আমাকে। সেদিন তিনি আর হাসপাতালে যাননি। প্রায় রাত 8টার দিকে তার ঘুম ভেঙে ওঠে। এই যে তার দ্রুত আচরণের পরিবর্তন, তার স্ত্রী মনে ভয় ঢুকতে লাগলো। তার স্ত্রী তাকে বলছিল যে, কি হয়েছে আপনার, এমন কেন করছেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? উত্তর আনোয়ার বলেন, না কিছু করোনি, আমার যেন কেমন লাগছে, মাথা হালকা লাগে, মনে হচ্ছে আমি মাটি থেকে উঁচুতে ভেসে ভেসে চলাফেরা করছি, কেমন যেন এলোমেলো লাগছে নিজেকে। এটুকু বলে তিনি এড়িয়ে যান বাকিটা। সেদিন সবাই ঘুমিয়ে যায় যে যার মতো, আর তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন ইবাদতে। তিনি সূরা কেরাত পড়ছিলেন বৈঠকে বসে। এমন সময় তিনি শুনতে পেলেন দেয়াল থেকে ফিসফিসানির মতো শব্দ, কারোর কথা ভেসে আসছে। তিনি আরেকটু লক্ষ্য করে শুনতে পান বৃদ্ধ নাকি কণ্ঠে, দেখ দেখ কি আরামে ঘুমাচ্ছে এক একজন, এই ধর বসিয়ে ফেল, আর গুরু মাকে বল কাজ করে দিয়েছি। আরে ও কই দেখ তো কোন ঘরে ও বসে আছে। এ কথা শুনছিলেন, ভেসে আসছিল দেয়াল থেকে। তার তখন মনে হতে লাগলো দেয়ালগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চলে আসেন নিজের ঘরে। আর তিনি দেখতে পান বাচ্চারা যেভাবে দেয়ালে ড্রয়িং করে আঁকাবুকি করে, সেভাবে আঁকা একটা ছবি
বাবা মায়ের হাত ধরা ছোট্ট একটা মেয়ে তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সূর্য, কিন্তু সেই সূর্যের উপর একটা সাপ ফোনা ধরে দাঁড়িয়ে আছে। এটা তিনি দেখার পর কালেমা পড়তে পড়তে নিজের মেয়ের পাশে যেয়ে বসেন। ভয় পাচ্ছিলেন তিনি তার মেয়েকে নিয়েই। সেই সময় ধীরে ধীরে সেই আঁকিবুকিগুলো দেয়ালে মিলিয়ে যায়। এভাবে বেশ কয়েকটা দিন চলে যায়। ঠিক মতো ডিউটি করতে পারছিলেন না, রোগী দেখতে পারছিলেন না, সবসময় মেজাজ চড়া থাকতে লাগলো। তিনি প্রায় ডিউটিকালীন সময়ে এমন কিছু আচরণ করতেন যার দরুন বোঝা যেত আনোয়ার সাহেবের পার্সোনালিটির বড় ধরনের পরিবর্তন হচ্ছে। নামাজ এক ওয়াক্ত পড়লে পরের ওয়াক্ত পড়তেন না, আর প্রতি রাতে তার ঘরের দেয়ালগুলো থেকে ভেসে আসতো কথাবার্তা, যা শুনে তিনি নিজেই ঝাড়ি মারতেন। তার সবসময় মনে হতে লাগলো দেয়ালগুলোর মধ্যে একটা সাপ চলাফেরা করে। এই কথাগুলো তিনি পরিবারের সবাইকে বলতেন। এই কথাগুলো বলার সময় আনোয়ার সাহেবের স্ত্রী জাহিদ ভাইকে বলেন যে তার স্বামীর অবস্থা দেখে চিন্তিত ছিলেন খুব বেশি। তিনি ধরে নিয়েছিলেন তার স্বামীকে কেউ কিছু করেছে। তাই তিনি তার বাবার মাধ্যমে এক হুজুরের কাছে নিয়ে যেতে চাইলে তিনি যাননি। পরে আনোয়ার সাহেবের শ্বশুর তার সেই পরিচিত হুজুরের কাছে যান। তিনি আনোয়ার সাহেবের শ্বশুরকে বলে দেন যে কোনোভাবেই তার মেয়ের জামাইকে তার কাছে নিয়ে আসতে এবং সেই বাড়ি থেকে তার মেয়ে এবং নাতিকে দূরে সরিয়ে দিতে, কেননা বিপদ এই তিনজনের উপর। একটার পর একটা সেহের করা হচ্ছে আনোয়ার সাহেবের উপর। যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। মূলত যেই উদ্দেশ্যে আনোয়ারকে সার করা হচ্ছে সেটার উল্টোটা হচ্ছে এখন। যেহেতু তার স্ত্রী তাকে নিয়ে যেতে পারেনি, তাই তারা কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এরপর একদিন রাতে আনোয়ার সাহেব শুয়েছিলেন, কিন্তু দেয়ালের ঠুকঠুক শব্দের কারণে বিরক্ত হয়ে উঠে বসেন। তার মনে হতে লাগলো দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মনে হতে লাগলো যেন সবগুলো দেয়ালে রক্ত মাখা আর লক্ষ লক্ষ পোকা কিলবিল করছে। তিনি উঠে দাঁড়ান। অসহ্য হয়ে উঠছিল তার জীবন। তাই তিনি একটা হাতুড়ি জোগাড় করে নিয়ে ফেলেন এবং আসেন নিচতলা থেকে। তিনি চাচ্ছিলেন হাতুড়ি দিয়ে তিনি দেয়ালগুলো ভেঙে ফেলবেন। আসলে তাকে এতটা কাবু করে ফেলেছিল যে এটা সমস্যা যার দরুন উনি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন এটা তিনি বুঝতে পারতেন না। রিয়েলিটি ছিল তার কাছে স্বপ্নের মতো এবং স্বপ্ন ছিল রিয়েলিটির মতো। কিন্তু তিনি হাতুড়ি দিয়ে বারবার বাড়ি মারতে যাবেন। সেই সময় তিনি স্পষ্ট দেখলেন তার ঘরের বিছানায় কাছে বাম দিকে পিলারের নিকট একটা সাপ নিজের লেজ নিজেই গিলে ফেলছে নিজেই। তিনি সাপ বলে তার স্ত্রীকে ডাকতে থাকেন, কিন্তু তার স্ত্রী উঠে কোনো সাপ দেখতে পান না। এই অবস্থা দেখে তার স্ত্রী তার জন্য পানি পরা এনে গোপনে তাকে খাওয়াতে লাগলেন এবং রাতে আনোয়ার সাহেবকে ঘুম পাড়িয়ে দিতেন সূরা পড়তে পড়তে। এর ফলে বেশ কিছুদিন রাতে আনোয়ার সাহেব ঘুমোতে পেরেছিলেন। কয়েকদিন পর একদিন তাদের বংশের একজন লোক মারা যান, যার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি যেতে হবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর তারা রওনা দেন। যেই অ্যাম্বুলেন্সের লাশ বহন করা হচ্ছিল সেই গাড়িতে লাশের সাথেই আনোয়ার সাহেব ছিলেন পিছনের দিকে। লাশের সামনের দিকে ছিল তার ছোট ভাই। আনোয়ার সাহেব দোয়া দুরুদ পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো তিনি মাত্রই জেগে উঠেছেন, আর লাশের কফিন থেকে ভেসে আসছে ডাব নিবেন, ডাব পরাণ জুড়ে যাবে এমন স্বাদের মিষ্টি ডাব। মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। ধাম ধাম করে গাড়ির সামনের দিকে 2টা শব্দ হলো, বিকট শব্দ, যার কারণে তিনি চিৎকার দিয়ে উঠেছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি উঠে যে ড্রাইভারের পেছনের দিকে ফাঁকা জায়গা দিয়ে তাকে ডাকতে গেল, কিন্তু দেখলো ড্রাইভার নেই, গাড়ি কিন্তু রাস্তা এক পাশে দাঁড়ানো। এবার সমানে কফিনের ভেতর থেকে ধুম ধুম করে শব্দ হতে লাগলো। আতঙ্ক তিনি পেছনে ফিরে দেখতে পান গাড়ির পেছনের দিকটা খোলা, আর বেশ কয়েকটা বড় সাইজের কুকুর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে কফিনের দিকে। তিনি উঠে যে পেছনে হুড নামিয়ে দেন। এর মধ্যে তার চোখে পড়ে যেখানে তিনি বসেছিলেন সেখানে তিনি দেখতে পান নিজেকেই সেইভাবে সেই জায়গায় বসে আছেন, ডান হাত কপালে আলগা করে চেপে রেখে। এটা দেখার পর তার মনে হলো তিনি হুট খুলে আপনি পড়ে গেছেন রাস্তায়। তিনি তার ভাইয়ের নাম ধরে ডাকছিলেন, আর তখনই সেই কুকুরগুলো কফিনটা টেনে হিঁচড়ে নামিয়ে নিল, আর তার চোখের সামনে কফিন ভেঙে লাশটা একটু বেরিয়ে এলো। আর সেই কুকুরগুলোর মধ্যে একটা লাশের শরীর থেকে কাফনের কাপড়ের একটা অংশ নিয়ে দৌড় দিল। এটা দেখে তিনি দিক বিদিক কী করবে বুঝতে না পেরে দৌড় দেন। হঠাৎ তিনি উপর থেকে নিচে পড়ে যান আর নিজেকে আবিষ্কার করেন পানির মধ্যে। এর তখনই কেউ যেন তাকে টেনে উপরে তুলে ডাঙায় উঠায়। এটা ছিল তার ভাই এবং ড্রাইভার। তার ভাইয়ের ভাষ্য অনুযায়ী তারা গাড়ি থামিয়েছিলেন প্রস্রাব করবেন বলে, আর তখন একটা কুকুর গাড়িটার পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছিল, আর তখন নাকি গাড়ির হুড খুলে আনোয়ার সাহেব নাকি সেই কুকুরকে তাড়া করে এবং পাশের একটা খালে তিনি অন্ধকারে পড়ে যান।
ততক্ষণে আনোয়ার সাহেবের পিছনে ছুটছিলেন তার ভাই আর ড্রাইভারের শাগরেদ। সেদিন সেই সময় থেকে আনোয়ার সাহেব কারোর সাথে সবার সাথে কথা বলা থামিয়ে দেন। খুব কম কথা বলতেন তিনি। এটার পেছনে মূল কারণ ছিল বাস্তব কোনটা অবাস্তব কোনটা সেটা তিনি বুঝতে পারছিলেন না। এজন্য তিনি চুপ হয়ে যান আর খাস দিলে ইবাদত করতে থাকেন সাহায্য চেয়ে। তিনি মসজিদে থাকলে নিরাপদ বোধ করতেন, কিন্তু বেশি সময় সেখানে থাকলে তার মনে হতো তো গলা যেন কি জানি চেপে ধরেছে। তার হাড় কাঁপুনি দিয়ে জ্বর আসতো তার মসজিদে ঢুকলে। এই কাঁপুনির কারণে তার নিজের উপর তিনি কন্ট্রোল রাখতে পারতেন না। ততদিনে তার স্ত্রী বুঝে গিয়েছিল তার স্বামীর অবস্থা খুব খারাপ, আর তার শ্বশুর নিজেও বেশ কয়েকজনের কাছে গিয়েছিল, যেহেতু সমাধান মিলছিল না। এর মধ্যে একদিন আনোয়ার সাহেব রীতিমতো একটা দড়ি কিনে এনে ডাইনিংয়ের সাথে ফ্যানের সাথে বাঁধতে শুরু করেন। তার বাবা তাকে জিজ্ঞেস করছেন, এই কী করছিস? তিনি উত্তর দেন, একটু ফাঁসিতে ঝুলে দেখতে চাই মানুষ কিভাবে মারা যায়। কিচ্ছু হবে না, তুমি ভেবো না। বলতে বলতে তিনি গলায় ফাঁসটা পরে ঝুলে যান। তার বাবা তাকে ধরে ফেলে। তার ডাকে অন্য সবাই এসে তাকে সাথে সাথে নামিয়ে ফেলেন। এই কাণ্ডটা হওয়ার পর তারা মনে করেন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ডাক্তার দেখানো হয়, কিন্তু আনোয়ার সাহেব নাকি প্রায় রাতে শুনতেন সেই ফাঁসির দড়ি তাকে ডাকছেন আনোয়ার আনোয়ার বলে। এরপর থেকে তিনি রীতিমতো ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতেন। নাওয়া খাওয়া কোনো কিছুই হতো না, শুধু ঘুম। তুলে দিলেও তিনি কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে যেতেন। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছিল না কি হয়েছে তার। তিনি যদি জেগে যেতেন তবে তিনি চাইতেন মসজিদে চলে যেতে। ঠিক এভাবেই আজ তিনি যখন নামাজ পড়তে যান তখন তিনি অনুভব করেন প্রচণ্ডভাবে কাঁপুনি দিচ্ছে তার শরীর, এবং আচমকা তিনি দুর্বল হয়ে ঢলে পড়ে যান। এরপর তার ঘুম এখানেই জাহিদ ভাইয়ের সামনে ভাঙে। তো তিনি মনে করছিলেন আর সবার মতো তাকে জাহিদ ভাই মানসিক রোগী মনে করবে, কিন্তু তা মনে করার লোক জাহিদ ভাই না। এই জন্য তাকে জাহিদ ভাই বলে, আমাকে দেখান তো কোনো জায়গায় দেয়ালের ভেতরে আপনি এসব কিছু দেখেছেন। তখন তিনি জাহিদ ভাইকে নেমে যায় এবং দেখান কোন কোন জায়গায় কি কি দেখেছেন। সব কিছু দেখে জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে যে আপনি মানসিক রোগী না, কেউ তো কিছু করেছে অবশ্যই, আপনি একটু ধৈর্য ধরুন, আগামীকাল আমি আসবো আপনাকে দেখতে। এটা বলে জাহিদ ভাই চলে আসে, এবং সেদিনের মতো যেহেতু আমির সাহেব বলে দিয়েছিল বের হয়ে যেতে 1 ঘন্টার মধ্যে, রাতে আমির সাহেব জাহিদ ভাইকে এসে বলেন, দেখো আগে বুঝো কি বলছি। তুমি যখন আমাকে ডেকেছিলে আমি কিন্তু প্রবেশ করতে পারিনি সেই বাসায়, সেটা তো দেখেছিলে তাই না? আমি নিজে ভালো করে দেখেছি কেউ কি সেই বাড়িতে এসে আনোয়ার সাহেবকে প্ররোচিত করছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তা আমি চিন্তা করতে পারিনি। এখনকার সময়েও এইভাবে কেউ সাহের করতে পারে? আনোয়ার এখনও টিকে আছে কারণ ওর মনের জোর অনেক বেশি, আর হয়তো ভালো কিছু কাজ করেছে যার জন্য আল্লাহ সবুর করার ক্ষমতা ওকে দিয়েছেন। যেটাই হোক, আজ তুমি ওর বাসায় যাবে, প্রতিটা দেয়ালে আয়নার সব জায়গায় ওকে নিয়ে যাবে। যেখানে যেখানে ও বলবে এখানে ও কিছু দেখছে, সেখানে যদি দেয়াল থাকে তুমি ভেঙে ফেলো, দেখো কি আছে, আর যদি কিছু পাও তা আমার কাছে দাও। তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই সমস্যার উৎপত্তি স্থলটা খুঁজে পাওয়া। এরপর জাহিদ ভাই আনোয়ার সাহেবের সাথে ঘটতে থাকা ঘটনার কথা তাকে বলে। তিনি কিছু পানি পড়া দিয়ে দেন এবং আনোয়ারকে খাইয়ে দিতে। সেদিন জাহিদ ভাই যায় মাগরিবের পর, যথারীতি তিনি ঘুমিয়েছিলেন। অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা বেশ কিছু সূরা তার কানের কাছে পড়তে থাকেন জাহিদ ভাই। এরপর তার ঘুম ভেঙে যায়। তাকে ফ্রেশ হাত দিয়ে জাহিদ ভাই তাদের পারিবারিক বাকি সদস্যদের বলে, আমাকে একটা শাবল আর হাতুড়ি এনে দেন, এবং তাদের বলে জাহিদ ভাইকে তার মতো কাজ করতে দিতে হবে। যদি জাহিদ ভাইয়ের কাজ নিয়ে তাদের কোনো ইস্যু থাকে তাহলে জাহিদ ভাই চলে যাবে এখনই। তারা জাহিদ ভাইকে বলেন, আপনার যা ইচ্ছা তা করুন। তো জাহিদ ভাই রাসেল মানে আনোয়ারের ছোট ভাইকে ছাড়া আর কাউকে সেই বাসায় থাকতে দেয়নি। তো আনোয়ার সাহেব খাওয়া দাওয়া করেন। জাহিদ ভাই শাবল এবং হাতুড়িতে পেরেক দিয়ে আছর কেটে কেটে একটি সূরার আয়াত লেখেন, এবং সারাদিন খাওয়ার সময় পাইনি জাহিদ ভাই ব্যস্ততার কারণে। তাই জাহিদ ভাই নিচে নেমে যায়, কিন্তু রাত 12:15 বেজে যাওয়ায় আর কিছু পাওয়া যাচ্ছিল না। তাই 1 বোতল পানি নিয়ে জাহিদ ভাই উপরে ওঠে। জাহিদ ভাই যাদের সমস্যা থাকে তাদের বাসার পানিটা পর্যন্ত পান করেন না। জাহিদ ভাই ঘরে ঢুকে ওয়াশরুমে যায় অজু করতে। অজু করার সময় পানি যখন ব্যবহার করছিল সেই পানিটা জাহিদ ভাইয়ের কাছে কেমন যেন লাগছিল। সন্দেহ হয় জাহিদ ভাই রিংটা হাতে পরে সেই হাতে পানির কল ছেড়ে দেন। জাহিদ ভাই টের পেতে লাগে রিংটা গরম হচ্ছে। বুঝতে আর বাকি রইল না পানিতে কিছু মেশানো। তাই তিনি রাসেল আর আনোয়ার সাহেবকে নিয়ে প্রথমে রিজার্ভ ট্যাঙ্কের কাছে যায়। সেখানে কোনো কিছু আনোয়ার সাহেব দেখেননি। এরপর তারা ছাদে যায়। ছাদে ওঠার পর থেকে আনোয়ার সাহেব কাঁপতে লাগলেন। তিনি বললেন তার হাড় কাঁপানো, শীত লাগছে। জাহিদ ভাই পানির ট্যাঙ্কে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কেন যেন
পানির ট্যাঙ্ক ভেজা ছিল চারদিক দিয়ে। ভেতরে বাইরে দেখলো কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলো জাহিদ ভাই, পানির ট্যাঙ্কটা ভরে গেলে ওভারফ্লো লাইন দিয়ে পড়ে যায়, কিন্তু তেমন না হয়ে ট্যাঙ্কের মুখ দিয়ে পানি পড়ে যেত, যার কারণে জাহিদ ভাই দেখছিল পুরো ট্যাঙ্ক পুরাটাই ভেজা আর ওভারফ্লো লাইনটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আলো মেরে দেখার পর দেখলো কাগজ দিয়ে মুখ বন্ধ। সেই কাগজ বের করার পর পেছনের দিকটা ভেজা ছিল, চুল বেরিয়েছিল অনেকগুলো সেদিক দিয়ে। সাথে করে নিয়ে আসা একটা মাটির পাত্রে সেই জিনিসগুলো তিনি রেখে দেন। আনোয়ার সাহেবকে নিয়ে তিনি তার ঘরে যান। তার দেখানো মতো জায়গায় এই রাতে সিমেন্টের ঢালাই জাহিদ ভাই নিজেই ভাঙতে শুরু করে। জাহিদ ভাই বারবার বলছিল এখানে, উনি বারবার বলছিল এখানে সাপ আছে, এখানে দেয়ালের ভেতর। কিছুক্ষণ পর যখন প্রায় 7-8 ইঞ্চি পরিমাণ সিমেন্টের ঢালাই সরিয়ে ফেলার পর জাহিদ ভাই কালো কিছু একটা নরচুর করতে করতে দেখতে পেয়ে সরে যায়। বিশ্বাস করা যাবে না, বলেছেন বিশ্বাস করতে পারবেন না, একটা জীবিত সাপ ছিল। এটার মাথা ছিল হাতের বুড়ো আঙ্গুলের মতো। এটাকে নড়তে দেখে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। কি করব বুঝতে পারছিল না জাহিদ ভাই। এমন ছিল যে সিমেন্টের ঢালাই এই সাপের উপরেই করা হয়েছে। সেই ভাঙ্গা জায়গা দিয়ে সালফারের বিকট গন্ধ বের হতে শুরু করে, যা সহ্য করা ছিল প্রচণ্ড কষ্টের। আর আনোয়ার সাহেব এবার তার ছোট ভাইকে বললেন, দেখ আমি বলছি, বারবার তোরা পাত্তা দিলি না, এখন দেখ। এটা বলছিলেন আর কয়েক কাঁদছিলেন জাহিদ ভাইকে জড়িয়ে ধরে। এদিকে আমির সাহেব ততক্ষণে আসেন সেখানে। তিনি আলো নিভিয়ে দিতে বলেন। জাহিদ ভাই তাকে ট্যাঙ্ক থেকে পাওয়া তাবিজ দেয় এবং তাকে সে দেখানো সেই ছাপটা জীবিত অবস্থায় দেয়ালের ভেতরে চাপা ছিল। উনি বলেন, বাথরুমের আয়নাটা খুলে নিয়ে আসো। খোলার সময় আয়নার দিকে তাকাবে না, আর কেউ ডাকলেও সাড়া দিবে না। এই অন্ধকারে বাথরুমে যে আলো জ্বালিয়ে জাহিদ ভাই আয়নাটা খোলার চেষ্টা করতে থাকে। আয়নার দিকে জাহিদ ভাই তাকিয়েছিলেন বেশ কয়েকবার। আয়নাটা খোলার পর জাহিদ ভাই একটা ঝলক দেখলো আয়নার মধ্যেই একজন মানুষের চেহারা, যে আয়নাটা খুলে নিয়ে গেছে এবং পরে এসে সেই জায়গায় আবার লাগিয়ে দিয়েছে। আনোয়ারের ঘর থেকে জাহিদ ভাইকে আমির সাহেব বলেন, তোমাকে তো না করেছিলাম তাকাতে, তাই না? আচ্ছা, বের হয়ে আসো। এরপর তিনি জাহিদ ভাইকে বলেন, ওদের ঘরের সবাইকে এনে ঢোকাও আর সবার সামনে আয়নাটা ভেঙে ফেলো, এরপর চলে আসো। জাহিদ ভাই সব খোঁজ খবর নিয়ে ভোরের আগেই আসবে, আমির সাহেব ভোরের আগেই আসবে সব খোঁজ খবর নিয়ে। জাহিদ ভাই আলো জ্বালিয়ে রাসেলকে বলেন, সবাইকে ডাকো। রাসেলের চোখ ছানা বড়া হয়ে গেছিল এমনটা দেখে। এদিকে সবাই এসে আনোয়ার সাহেবের বিছানা বাম দিকের পিলারের নিকট খুঁড়ে রাখা জায়গায় সাপটার মাথা নড়তে দেখে অবাক তো হয়েছিলই। আনোয়ারের বাবা কান্নায় ভেঙে পড়ে। তো জাহিদ ভাই ঠিক তখনই কাউকে কিছু না বলে সেই আয়নাটা ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তখন জাহিদ ভাই দেখলো হঠাৎ হওয়া শব্দে আচমকা সবাই কেঁপে উঠল, কিন্তু আনোয়ারের মা তার হাতটা লুকিয়ে ফেলেন। ব্যাস, সবকিছু পরিষ্কার কে করেছে। এখন জানা বাকি ছিল কেন। জাহিদ ভাই কাউকে বুঝতে না দিয়ে বের হয়ে যেতে লাগলো। বললো, আগামীকাল আসবো। জাহিদ ভাইকে আনোয়ার সাহেব বলছিলেন সাপটাকে কিছু করে দিতে, কারণ ভয় লাগছিল সবার। তখন জাহিদ ভাই একটা কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে দেয় এবং সেই ঘর তালা মেরে দিয়ে চাবি নিজের কাছে রাখে জাহিদ ভাই। বলে যে কাজ শেষ হয়নি, সব কিছুর শুরু মাত্র, অনেক কিছু খুঁজে পাওয়া বাকি। এটা বলে সেখান থেকে চলে আসে। ভোরে জাহিদ ভাইকে আমির সাহেব সব কিছু বলেন, কে, কেন, কখন, কোথায়, কিভাবে, সব কিছু, যা এখন জাহিদ ভাই বলবে না। জাহিদ ভাই চাই এই অংশটুকু মন দিয়ে শুনুন, প্রতিটা কথা, প্রতিটা শব্দ। আপনারা সবাই প্রস্তুত তো? সেদিন পরন্ত বিকেলের দিকে তাদের বাসায় জাহিদ ভাই যায়, কিন্তু তাদের বাসায় প্রবেশ না করে বাসার পাশে একটা পার্কিং গার্ডেনের সাইডে বসে রাসেলকে ফোন দিয়ে ডেকে আনে। সে এসে জাহিদ ভাইকে বলে, ভেতরে আসুন। কিন্তু জাহিদ ভাই তাকে তার পাশে বসতে বলে। জাহিদ ভাই তাকে বলে, আমি যা জানি, যা বলবো তা কি হজম করার মতো শক্তি আছে তো আপনাদের? রাসেল বলেন, ভাই, জীবনে কোনোদিন এমন কিছু দেখিনি, শুধু শুনেছি। আজ নিজ চোখে নিজেদের বাসায় দেখলাম। সত্যি এমন কিছু আছে তা আগে বুঝতাম না। যেটাই হোক, আপনি বলবেন যে জড়িত আছে, তার নামটাও বলবেন। জানতে চাই কে আমাদের এত বড় সর্বনাশ করতে চেয়েছে। জাহিদ ভাই তাকে বলে, সর্বনাশ করতে চায়নি, জ্ঞান লোপ পেয়ে বিবেক হারিয়ে আরেকজনের পুতুল হয়ে সে এই কাজ করেছে। তখন রাসেল জাহিদ ভাইয়ের কাছে জানতে চান, ভাই, নামটা দয়া করে একবার বলেন। তখন জাহিদ ভাই তাকে বলেন, চলুন উপরে যাই, নাম বলবো না, আপনাদের সামনেই দাঁড় করিয়ে দেব।
এরপর তাদের ঘরে জাহিদ ভাই যায়, যেখানে আনোয়ার সাহেব, তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি, রাসেল আর আনোয়ারের মা বাবা ছিল। জাহিদ ভাই কথা বলতে শুরু করে 2 দিন আগে মসজিদে আনোয়ার ভাইকে জাহিদ ভাই দেখেছিল। তারপর জাহিদ ভাই এই বাসায় আসে। আনোয়ার সাহেবের অবস্থা এমন ছিল যা থেকে সবাই এবং উনি অবাক হয়ে গিয়েছিল। এজন্য জাহিদ ভাই আমির সাহেবকে ডেকেছিল। তিনি প্রথমে এসে আপনাদের বাসায় ঢুকতে পারেননি। তিনি নিজে জাহিদ ভাইকে দেখিয়ে দিয়েছিল আনোয়ার ভাইয়ের ঘর লাগোয়া বারান্দার গ্রিলের উপর একটা তাবিজ বাঁধা। জাহিদ ভাই সেই তাবিজটা পুড়িয়ে দিয়েছিল। এরপর জাহিদ ভাই গত রাতে যখন এসেছে তখন পানির ট্যাঙ্কটা যেটা আপনাদের ছাদের উপর, সেটা থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসছিল। আনোয়ার ভাই তখনও সেন্সেই ছিল। জাহিদ ভাই তার কথা মতো দেয়ালটা খুঁড়ে এরপর কি বের হলো তা আপনারা সবাই জানেন। জাহিদ ভাই সেই সময় আমির সাহেবকে ডেকেছিল। তিনি এসে জাহিদ ভাইকে বলেছিলেন আনোয়ারের ঘরের বাথরুমের আয়নাটা খুলে ফেলতে। তিনি জাহিদ ভাইকে না করেছিলেন আয়নার দিকে তাকাতে। জাহিদ ভাই ঘাড়তেরা, তাই তিনি আয়নার দিকে তাকিয়েছিল আর তিনি তার চেহারাটাই দেখেছে যে এই ক্ষতি করেছে। জাহিদ ভাই এক পলক দেখেছিল সেদিন ডাব কাঁধে নিয়ে যেই বদজিন জাদুর উৎপত্তি ঘটিয়েছিল তাকে কে পাঠিয়েছে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেছিলেন আয়না ভেঙে ফেলো, তখন জাহিদ ভাই ভেঙেছিল। রাতে তিনি জাহিদ ভাইকে রাতে তিনি জাহিদ ভাইকে অনেক কিছুই বলেছে যা জাহিদ ভাই এখন বলবে। তার মধ্যে তিনি এটাও বলেছিলেন এই ঘরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি এখন আছেন যে এই জাদুগুলো করেছেন, তার হাতে একটা সুতা বাঁধা ছিল। আয়না ভেঙে ফেলার সময় সেই সুতা পড়ে গিয়েছিল নিজেই। সুতরাং আপনাদের হাত পরীক্ষা করলেও জানা যাবে কে করেছেন। কিন্তু জাহিদ ভাই তা করবে না। জাহিদ ভাই বলেন আমি শুরু থেকে বলবো কোথায়, কিভাবে, কখন, কেন, কাকে দিয়ে আপনি এই কাজগুলো করিয়ে দিয়েছেন। আমি সব কিছু বলার আগে বলে স্বীকার করে ফেলুন। জাহিদ ভাই তাকিয়ে দেখলো সবাই জাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে আশ্চর্য হয়ে। জাহিদ ভাই বলে তবে ঠিক আছে, আনোয়ার বিয়ে করেছেন অনেক দিন হলো, কিন্তু আন্টি মানে আনোয়ারের মা বিয়ের আগে আপনি চেয়েছিলেন আপনার বোনের মেয়েকে বিয়ে করিয়ে ঘরে তুলে আনবেন, কিন্তু রাজি হয়নি আনোয়ার। এরপর আপনি প্রথমবার চিনি পড়া নিয়ে আসেন আনোয়ার সাহেবকে বসে এনে বিয়েতে রাজি করাতে, কিন্তু সফল হননি। এরপর তো এই মেয়ের সাথে বিয়ে হলো, সন্তান হলো, কিন্তু এতদিনে এই মেয়েটাকে আপনি গ্রহণ করে নিতে পারেননি। আপনার অন্তরে বিষ ঢোকানো হচ্ছিল এই মেয়ে আপনার ছেলেকে দিয়ে আলাদা হয়ে যাবে, সম্পত্তির ভাগ দিতে হবে, ভাই ভাইয়ে ঝগড়া লাগবে, এগুলো বলে আপনি আপনাকে খেপাচ্ছিল। যখন দেখলেন বিয়ের পর আনোয়ারের ভেতরে পরিবর্তন এসে তখন আপনি ধারণা করলেন এই মেয়ে জাদু করে আপনার ছেলেকে কাবু করে রেখেছে। তারপর আপনার বোনের উস্কানিতে আর আপনার নিজের ক্ষোভ থেকে আপনারা গত বছরের ডিসেম্বরে একজন কবিরাজের কাছে যান। কেন আনোয়ারকে বশ করতে হবে? আনোয়ার যেন তার স্ত্রী সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং আপনার বোনের মেয়েকে বিয়ে করে সেজন্য? যেদিন ডাবের পানিতে সেই কবিরাজ আপনার মাথার চুল, আনোয়ারের কাপড় এবং চুক দিয়ে জাদু করলো, আপনি এতটাই অন্ধ হয়েছিলেন মা যে নিজের সন্তানের ক্ষতি করছেন তা বুঝতেই পারছিলেন না। তাদের কথা মতো আয়নার পেছনে এবং দেয়ালে বিভিন্ন জিনিস লাগিয়ে দিতেন। যখন দেখতেন আপনার ছেলের এই আচরণগুলো তখন আপনার সেই বোন বলতো দেখ এত কঠিন বশ করেছে তোর ছেলের বউ, যার কারণে কবিরাজ সেই বশগুলোর সাথে পেরে উঠতে পারছে না, তাই তোর ছেলেকে কষ্ট দেয় সেই জাদুগুলো যাতে করে তুই এসে আমাদের বলিস কাজগুলো না করতে। আপনি গেল মার্চ মাসে একটা ছেঁড়া ওড়না নিয়ে এসেছিলেন যেটা কবিরাজ দিয়ে বলেছিল আপনার ছেলের বিছানার ভেতরে ঢুকিয়ে দিতে। জাহিদ ভাই বলছে আপনি কি জানেন আন্টি সেই ওড়নাটা কিসের? সেই ওড়নার ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছিল। জানতেন না তো কি করেছিলেন? আরেকজনকে আপনি অন্ধ বিশ্বাস করে আপনার এই ছেলের গলায় ফাঁস দিয়ে মরতো, আর 2-3 মাস পর তখন ওকুল হারাতেন। আপনার ডান হাতে একটা সুতা পরে দিয়েছিল সেই কবিরাজ, গতকাল সেই সুতা পরে গিয়েছিল তাই না? আপনার হাতটা দেখান। জাহিদ ভাইয়ের কথা শুনে রাসেল আগে উঠে যে তার মার ডান হাতের কবজি পরীক্ষা করে ঠিকই দেখতে পায় তার হাতে গোল পরা দাগ। তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসেল প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিল ওনার মায়ের উপর। আনোয়ার ঠায় তাকিয়ে রইল তার মায়ের দিকে। আন্দাজ করুন কেমন পরিবেশ। অনেক কিছুই হলো। জাহিদ ভাইকে আমির সাহেব বলে দিয়েছিল আনোয়ারকে আর তাদের সাথে থাকতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়। তাই তাকে জাহিদ ভাই তার শ্বশুর ভাই চলে যেতে বলে। পরে আনোয়ার সাহেবের ঘরের দেয়াল ভেঙে বেশ কিছু তাবিজ এবং সেই সাপটাকে বের করে ফেলেন জাহিদ ভাই। প্রথমবার খোঁড়ার সময় জীবিত ছিল,
তোষক থেকে সেই ওড়নাটা বের করে সেখানেই পুড়িয়ে ফেলেন এবং প্রায় 1 বছর বিভিন্ন আমল এবং কাজ করার পর আনোয়ার সাহেব সুস্থ হয়ে ওঠেন। জাহিদ ভাই গতকাল বলেছিলেন কাঁটা ফুটলে কি সেই কাঁটা আপনা আপনি সেরে যাবে নাকি সেই কাঁটা তুলে ফেলতে হবে। এটার বলার পেছনের কারণ হলো জাদু করা হয় অবশ্যই কোনো বস্তু দিয়ে, সেই বস্তু ধ্বংস না করলে প্রভাব থেকেই যাবে। অনেক সময় এই জাদুর বস্তুগুলো মিলিয়ে যায় বা পচে যায়, মিশে যায় মাটিতে, যার কারণে খুব কঠিন হয়ে পড়ে সেই সমস্যা আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করতে। সর্বোপরি আল্লাহ জানেন, আল্লাহ মালিক, সেই চাইলে যে কোনো কিছুর মাধ্যমে বান্দাকে ক্ষমা করে দিবেন অথবা শেফা দিবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখাটাই মূল। জাহিদ ভাইয়ের আপনাদের জন্য মেসেজ, আমি আপনাদের বলছি কারোর বিন্দু পরিমাণ ক্ষতি করবেন না, এর ফল হবে খুব মারাত্মক। যার যেইভাবে ক্ষতি আপনার দ্বারা হবে তার দুনিয়ায় হবে শাস্তি একই রকম না হয়ে অন্যরকম হতে পারে এবং কয়েক গুণ বেশি হতে পারে। আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। আমি জাহিদ, এই ডাক্তার আরিফ অথবা আপনি যিনি শুনছেন, আমরা কেউ পাপের ঊর্ধ্বে নই। একটি ভুল ধারণা পরিষ্কার করে দেওয়া যাক, সেজদা ধুয়ে দেওয়া হয়েছিল আদম আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে, সমগ্র মানব জাতিকে নয়। তো এটাই ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। ভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন অনন্যা সেনাপতি। আমার দূর সম্পর্কের এক দাদা আছে। কিরকম সম্পর্ক বলতো? আমার মাসি দিদার মেয়ের ছেলে। তো দাদা যখন 4 বছরে ছিল তখনই দাদার মা মারা গেছিল। তখন থেকেই দাদা মামার বাড়িতেই থাকতো। তারপর দাদা বড় হয়ে যখন বিয়ে করে তখন বিয়ের 4 বছর পর মাসি দিদার সঙ্গে নানান রকম ঝামেলা হচ্ছিল। তাই দাদা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয় আর অন্য জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতে লাগে। আর যেটা বলতে ভুলে গেলাম, দাদার তখন একটি 3 বছর বয়সী মেয়েও হয়েছিল। দাদা রাগের মাথায় বেরিয়ে যাওয়ায় একটি ঘর ভাড়া নিয়েছিল। তো ঘরটি ভালোভাবে দেখে শুনে নেয়নি। আমরা যেমন নিজে কি রকম ঘর নিচ্ছি বা তার চারপাশের জায়গাটা কি রকম বা পাশের লোকগুলোকে জিজ্ঞাসা করে আমরা দেখি যে পাড়াটা কিরকম, এরকম কিন্তু দাদা একবারের জন্য জিজ্ঞাসা করেন। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে এবং মাথা গরমের মধ্যে দাদা ভাড়া বাড়িতে ওঠে। ভাড়া বাড়িতে যাওয়ার পর দাদার 2-1 দিন ভালোই কাটতে লাগে। তারপর থেকে শুরু হয় নানান রকম সমস্যা। ওই 3 বছর বয়সী দাদার মেয়েটির সঙ্গে আজব আজব ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাত্রিবেলা হঠাৎ করে দাদার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দাদা আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে এবং সবাই মিলে একসঙ্গে খুঁজতে বের হয়। বৌদি ওদিকে ঘরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বৌদি কাঁদতে কাঁদতে যখন জানলার বাইরে তাকায় তখন হঠাৎ করে বৌদি দেখে যে জানলার পাশে যে গাছটি আছে ওই গাছটিতে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা, যে ভালো করে হাঁটতেও পারে না, সে ওখানে বসে পা দোলাচ্ছে। স্বাভাবিকভাবে বৌদি প্রথমে ভয় পেয়ে যায়, তারপর দাদাকে ডাকাডাকি করে, তারপর সবাই মিলে এসে বাচ্চা মেয়েটিকে গাছ থেকে নামায়। তারপর সবাই ভাবে যে অত উঁচু গাছটির উপরে ওই 3 বছরের বাচ্চাটি উঠলো কিভাবে। দাদারা ভাবে যে কেউ হয়তো দাদার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাই জন্য ওইভাবে গাছের উপর চাপিয়ে দিয়েছিল যাতে ও পড়ে মারা যায়। এই কারণে দাদা পুলিশে ডায়েরিও করেছিল। তারপর 2-1 দিন স্বাভাবিক ছিল। এরপর বৌদি একদিন রান্নাঘরে, তখন হঠাৎ করে বৌদি দেখতে পায় যে শোবার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন বৌদি তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে বৌদির বাচ্চাটি খাটের উপর বসে আছে এবং খাটে আগুন লেগে গেছে। আর বৌদি বাচ্চাটি খেলা করে বলে আগুন লেগে যাওয়ার মতন কোনো জিনিসই শোবার ঘরে রাখেনি। তাহলে আগুন লাগলো কিভাবে? বাচ্চাটিকে সেখান থেকে বৌদি সরিয়ে নিয়ে আসে। এরপর বৌদি খেয়াল করে যে বৌদি রান্না করে রেখে আসা ভাত মাংস সব ওই ছোট্ট বাচ্চা মেয়েটি খেয়ে নিচ্ছে। বৌদি যখন নিজের চোখে দেখে যে অতটা ভাত আর অতটা মাংস ওই বাচ্চা মেয়েটি একা খেতে পারছে, তখনই বৌদির সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে। আগের দুটো ব্যাপার কিছুটা স্বাভাবিক মনে হলেও, মানে ওই গাছে চেপে ওঠা বা আগুন লেগে যাওয়া, এই দুটো ঘটনা স্বাভাবিক হলেও একটা বাচ্চার পক্ষে এতটা খাবার খাওয়া এটা কোনোভাবেই সম্ভব নয়। এই ঘটনাটি একদমই অস্বাভাবিক ছিল। তারপরে বাচ্চা মেয়েটি হঠাৎ করে মাঝরাত থেকে কান্না করতে শুরু করত। সকাল হওয়ার আগে অবধি চুপই করতো না। তাছাড়া বাচ্চা মেয়েটি কেমন যেন
ফ্যাকাশে হয়ে আসছিল, ওর গা হাত পা সব সাদা হয়ে আসছিল, চোখের রঙও পাল্টে যাচ্ছিল। তারপর বৌদি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় আর দিদাকে ফোন করে সব ঘটনা বলে। তো দিদা বলে যে ডাক্তার দেখিয়েছিলিস, ওকে আমাদের কাছে নিয়ে চলে আয়। আমাদেরকে দেখতে না পেয়ে ও কাঁদছে, তুই একা হাতে সংসার সামলাতে পারছিস না, তাই বাচ্চাটাকে ঠিক মতো খাওয়াস না, এর জন্য হয়তো এরকম হচ্ছে। কিন্তু তারপর বৌদি দিদাকে বলে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। তারপর দিদা বৌদিকে বলে যে তাহলে একটা ওঝা বা কারোর কাছে নিয়ে যা এবং দেখা তোরা যে নতুন বাড়িতে গেছিস সেই বাড়িটা ঠিক আছে কিনা সেটাও জেনে নিস একবার। তারপর একজন ভালো ওঝা আসে বৌদির বাড়িতে, কিন্তু আশপাশটা দেখে আর বৌদির মেয়েকে দেখে তিনি যা বলেন সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমি বলছি আমারও খুব খারাপ লাগছে আর কষ্ট হচ্ছে। তো দাদা ওঝাটা ছিল মুসলিম ওঝা, তার খুব নাম ডাক ছিল। সেই ওঝা বলল যে মেয়েটির উপর একটি মহিলা ভূত আছে, তার নখ এবং চুল বেড়ে গেছে, মানে যে অশরীরী রয়েছেন তিনি অনেকদিন আগেই অপমৃত্যুতে মারা গেছেন। আর ওই ওঝাই বলল যে অনেক পুরনো হয়ে গেছে বলে তার গায়ে অনেক লোম চুল এবং নখ বেরিয়েছে, তো ওই ভূতটাকে ছাড়ানো নাকি অসম্ভব, যে ছাড়াবে তার মৃত্যু স্বাভাবিক। এই বলে ওই ওঝাটা ওখান থেকে চলে যায়। তো দাদা বৌদি খুব কান্নায় ভেঙে পড়ে, আর আমরাও যখন এই ঘটনা শুনি আমাদেরও খুব খারাপ লেগেছিল, কিন্তু আমাদের কারোর বিশ্বাস হয়নি যে বাচ্চা শিশুটির উপর ওরকম কিছু হতে পারে। তারপর মাসি দিদাদের ওখান থেকে আরেকজন ওঝাকে নিয়ে আসে। দাদাদের ওখানে সেই ওঝা আসে এবং ওঝা এসেও একই কথা বলে যে এখানে এক অশরীরী ছিল, এই বাড়িতে একটা ভৌতিক প্রেজেন্স ছিল এবং যার বয়স অনেক বেড়ে গেছে, যার গায়ে অনেক লোম, যার অনেক চুল বেড়ে গেছে, যার জন্য নখ বেড়ে গেছে, যার জন্য তাকে ওই বাচ্চাটির থেকে বের করে আনা প্রায় অসম্ভব বললে চলে। তারপর আর একটু জোরাজুরি করতে, যেহেতু ওই ওঝা মাসি দিদাদের একদমই চেনা এবং কাছের ছিলেন, তাই ওঝা আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে এই বাড়িটাতে আগে কে ছিল বা এই বাড়িতে কোনো ঘটনা আছে কিনা আগে, যাতে ওই মহিলা ভূতটির সম্পর্কে কিছু জানতে পারা যায়। অনেক খোঁজাখুঁজির পর সেই বাড়িতে যে মহিলা থাকতেন তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয় এবং যোগাযোগ করার পর একটা শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়। তার আত্মার শান্তি কামনা করা হয় যাতে বাচ্চা মেয়েটিকে সে ছেড়ে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে যিনি এই বাড়ির মালিক ছিলেন তাকে দাদা জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে এরকম বাড়ি কেন দিলে? তার উত্তরে তিনি বলেন যে দেখো, আমিও অন্য কারোর কাছ থেকে কিনেছিলাম, আমিও ঠিক জানি না, কিন্তু আশেপাশে যারা ছিল তারা বলেছিল যে অনেক দিন আগে এখানে একজন বুড়ি বাস করত। পাশের বাড়ির এক বৃদ্ধ ঠাকুমা বলেছিল যে একদিন সকালবেলা আমরা ওই বাড়ির পাশের গাছে ওই বৃদ্ধ মহিলাটিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি, কিন্তু কি কারণে এসব হয়েছিল তা আমরা কিছু জানি না। আরও অনেকজনের মুখে শুনেছি নাকি বৃদ্ধ মহিলাটিকে মাঝে মাঝে দেখা যায়। তো মাসি দিদাদের বাড়ি থেকে যে ওঝাটি এসেছিল সে বলেছিল যে আমাকে 2 দিন সময় দিন, আমি তাহলে কিছু ভেবে দেখছি। যেহেতু ওঝা মাসি দিদাদের বাড়ি থেকে এসেছিল, তাই ওঝাটা সেদিন দাদাদের বাড়িতেই থেকে যায়। আর সেদিন রাতে আবার দাদার ওই বাচ্চা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পর যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন ওঝা বলে যে গাছে বুড়িটি মারা গেছিল ওই গাছটির আশপাশটি খুঁজে দেখলে ভালো হয়। যখন ওই গাছটির নিচে যাওয়া হয় অনেকজন মিলে, তখন দেখা যায় যে মেয়েটি গাছের নিচে পড়ে আছে আর ওর পুরো শরীর রক্তাক্ত, রক্তে ভর্তি তার মুখ, পুরো থেতলে গেছে তার মুখ, যেন কেউ ওকে অনেক দূর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এইসব দেখে সবাই খুব কান্নায় ভেঙে পড়ে। তারপর মাসি দিদা দাদার বৌদিকে নিয়ে গ্রামের বাড়ি চলে আসে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে ঘটনাটি শুনিও। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনাটি হলো সিলেটের কুলাউড়া টু মৌলভীবাজার হাইওয়ে রোডের, এবং ঘটনাটি আমার বাবার একজন বন্ধুর সাথে ঘটে। মানে আমার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছি, একেবারে সত্য ঘটনা, পড়ে শোনানোর অনুরোধ করছি। এবার মূল ঘটনায় আসি। এখন থেকে প্রায় 5 বছর আগের কথা। আগে একটু আমার বাবার বন্ধুর চাচার সম্পর্কে বর্ণনা দিই। উনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তো সেদিন রাত্রেবেলা আনুমানিক 11টার দিকে উনি যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার সময়, তখন ওনার কাছে একটা ফোন কল আসে। আর সেই ফোন কলটা সিএনজির মালিক করেন
এখানে একটা কথা বলে রাখি, উনি যে সিএনজিটা চালাতেন সেটা ভাড়ায় চালিত। তারপর সিএনজির মালিক ওনাকে ফোন কলে বলে ওনার বউয়ের নাকি পেটে ব্যথা করছে। আসলে ওনার বউ তখন গর্ভবতী অবস্থায় ছিলেন। ওনার বউয়ের প্রচুর পেটে ব্যথা করে, তাই তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তারপর আমার আঙ্কেল গাড়ি নিয়ে যায় ওনার মালিকের বাসায়। তারপর মালিকের বউ, মা আর ওনার বড় বোন আর উনি নিজে, মোট 4 জন, আর আমার আঙ্কেল মোট 5 জন গাড়িতে উঠে রওনা দেয় আমাদের উপজেলা হাসপাতালে। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে যে এটা এমার্জেন্সি, আপনারা মৌলভীবাজার সদর হাসপাতালে যান। তখন রাত 1টার কাছাকাছি। তারপর আবার ওনারা গাড়িতে ওঠেন এবং রওনা দেন মৌলভীবাজার সদর হাসপাতালের দিকে। আমাদের উপজেলার নাম হলো কুলাউড়া, আর কুলাউড়া হতে মৌলভীবাজার সদরে যেতে হলে ব্রাহ্মণবাজার লোহাউনি পাহাড়ের মধ্য দিয়ে রাজনগর থানা পাড়ি দিয়ে মৌলভীবাজার সদরে যেতে হয়। আর লোহাউনি যে রাস্তাটা, সেটা পুরো 7 থেকে 10 কিলোমিটার হবে পাহাড়। আর ওনারা ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওনারা গাড়িতে উঠতেই সবাই যেতে থাকে সেই পাহাড়েই রাস্তা দিয়ে। সেই পাহাড় পাড়ি দেওয়ার সময় ওখানে একটা জায়গায় ওনাদের হঠাৎ মনে হলো গাড়ির ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী হয়ে যায়, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আসলে কি হলো। তারপর ওনারা যখন সদরের পৌঁছতে যাচ্ছেন, তখনই সেই গর্ভবতী মহিলার পেটে প্রচণ্ড রকমের ব্যথা ওঠে, আর উনি তখনই বাচ্চা প্রসব করেন। জন্ম দেয় সেই গাড়িতেই, কিন্তু দুঃখের কথা হলো বাচ্চাটা মরা অবস্থায় জন্ম নেয়। তারপর কি করে সেখান থেকে আসবে, ওনারা সেখানেই সিদ্ধান্ত নিলেন যে বাড়ি আর ওদিকে না গিয়ে ফিরে আসবেন। আর ঠিক সেখানে ওনারা ব্রেক করে ফেরত চলে আসার জন্য রওনা দেয়। আর যখন ওনারা বেঁকে আসা শুরু করে, ঠিক তখনই বৃষ্টি হতে শুরু করে, মুষলধারে বৃষ্টি। আমার আঙ্কেল বলেছেন যে গাড়ি চালানোর কারণে, বৃষ্টির কারণে আসলে গাড়ি জোরে চালানো যাচ্ছে না, কারণ বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে মনে হচ্ছিল। যাই হোক, ওনারা আসছেন তখন রাত 2:30টার মতো হবে। একটু সামনে যখন আসেন, রাজনগর থানার সামনে 2টা রাস্তা আছে, একটা হলো সিলেটের দিকে আর একটা সেই পাহাড়ের দিকে, যেটা দিয়ে আমাদের উপজেলায় আসার রাস্তা। আসার পথে ওনারা আমাদের উপজেলায় রাস্তা দিয়ে না এসে ওনারা সিলেটের রাস্তার দিকে চলে যায়, কারণ হতে থাকে সেই বৃষ্টির কারণে রাস্তার দিক ওনারা ঠিক করতে পারেননি। প্রায় 30 মিনিট রাস্তায় যাওয়ার পরে ওনাদের মনে হলো আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তারপর গাড়ি থামিয়ে ওনারা দেখে যে আসলেই ভুল রাস্তায় চলে এসেছি। এবার সেখান থেকে গাড়ি ঘুরিয়ে, গাড়ি আবার ঘোরায়, এবার সেই রাস্তায় আসে এবং আমাদের উপজেলা রাস্তার দিকে রওনা দেয়। তারপর যখন সেই পাহাড়ের কাছে আসে, হঠাৎ দেখতে পায় সেই পাহাড় বেয়ে কি জানি একটা আসছে, বিশাল দেহ, বড় কালো একটা পুরোহিত। তখন ওনারা বুঝতে পারে যে এটা কি। গাড়ির পেছনের সিটে ওনার বউ, মা, বোন এবং মরা বাচ্চাটা ছিল, আর সামনে সিটের ড্রাইভার আর তার মালিক বসে। তখন সেই বিশাল দেহওয়ালা লোকটা, বা যাই বলেন আপনারা, সেটা গাড়ির পেছন পেছন দৌড়তে শুরু করলো। সেটা গাড়ির পেছনে ছুটছে, আর আঙ্কেল অনেক জোরে গাড়ি টানার চেষ্টা করছে, কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছিল না, কারণ পেছন থেকে সেই পুরোহিত বা যাই বলেন সেটা গাড়ি ধরে টান দিচ্ছিল। আর ওর বড় বড় হাত, দাঁত, বড় বড় নখ ছিল, কুচকুচে কালো লোমে ভরা ছিল সে হাত। আর সে একটা হাত তার গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে এবং মরা বাচ্চাটাকে টান দিয়ে ধরে। কিন্তু সামনে সিটে বসা সেই লোকটা তখন তার হাত দিয়ে সেই হাতে আঘাত করতে থাকে। তারপর সে ছেড়ে দেয়, তারপর আবার গাড়িটাকে ধরে টান দেয়, আর সাথে সাথে সেই বাচ্চাটার শরীর ধরে টান দেয়, কিন্তু নিতে পারে না, কারণ সামনের সিটে বাচ্চার বাবা অর্থাৎ গাড়ির মালিক তখন গাড়িতে থাকা একটা লোহার রেঞ্জ দিয়ে ওর হাতে আঘাত করতে থাকে। এর কিছুক্ষণ পরে সেই পুরোহিত গাড়িটা ছেড়ে দেয়, গাড়িটা একটু হালকা হয়, এবং হালকা হয়ে যাওয়ার পরে আমার আঙ্কেল জোরে গাড়িটা টান দিলেন, গাড়িটা সামনের দিকে এগোয় এবং ওনারা বাড়ি চলে আসে। পরে ভোর ঠিক 5টার দিকে ওনারা বাড়িতে পৌঁছায়।
আর বাড়ি এসে দেখে বাচ্চার গলার পাশে নখের দাগ পড়ে আছে আর পেছন পাশের কিছুটা মাংস নেই। এই অবস্থা সহ্য করতে না পেরে সেখানেই তার মা অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাচ্চাটিকে ওই অবস্থায় জানাজা ও কবর দেয়া হয়। আর এই ঘটনাটি আমি আঙ্কেলের কাছ থেকে শুনি, কারণ আঙ্কেলের পরেই সিএনজি চালানো ছেড়ে দিয়েছিলেন। পরে বহু জিজ্ঞাসার পরে তিনি এই ঘটনা সবাইকে বলেন। এটাই ছিল আমার ঘটনা প্রথম। আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে। প্রবাল চৌধুরী আমাদের কাছে এর আগেও ঘটনা পাঠিয়েছেন এবং তার ঘটনা আমি শেয়ার করেছি। আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ঘটনাগুলো। তো তিনি আরও একটি ঘটনা পাঠিয়েছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনার কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। ঘটনাটি প্রবাল কালেক্ট করেছেন তার এক বন্ধু হ্যারি গুজম্যানের কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল হ্যারির ছোট ভাই পল গুজম্যানের সাথে 2012 সালের ঘটনা এটি। তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। হ্যারির ভাই পল তখন সাউথ ক্যারোলাইনার একটি ছোট্ট কান্ট্রি সাইড এলাকায় চাকরি করেন। সেখানে একটা রেস্টুরেন্ট ছিল তার এক আঙ্কেলের। তো সেখানে তিনি কাজ করতেন এবং মানে তার ভালোই সময় কাটছিল। তিনি খুব প্রকৃতিপ্রেমী মানুষ। তো তাদের রেস্টুরেন্টটা একটা প্রকৃতি ঘেরা এলাকাতেই ছিল। তো কাজ করতেন, সেখানকার লোকাল নেবারদের সাথে তার গল্পগুজব হতো ইত্যাদি ইত্যাদি, এরকম সময় কেটে যেত। বিভিন্ন সময় টিভিতে বসে ফুটবল ম্যাচ দেখতেন, এগুলোই করতেন তিনি। তো পলের আর একটা শখ ছিল যে সে মাঝে মাঝে লং ড্রাইভে যেত। মানে তার বন্ধু বান্ধব যদি কাউকে ম্যানেজ করে ফেলতে পারতেন তিনি, যারা এটাতে আগ্রহী, মানে তার কয়েকজন বন্ধু ছিল তারাও লং ড্রাইভ পছন্দ করতো। তো তাদের কাউকে পেলে তিনি তাদের কাউকে নিয়ে রওনা দিতেন। তো তখন তিনি সিঙ্গল, তার জীবন সঙ্গিনী নাই। তো সুতরাং বন্ধু নিয়ে জাস্ট চলে যেতেন এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ড্রাইভ করতেন। রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে গাছগাছালি, ফরেস্ট এলাকা, গাছ দেখা যেত অনেক জায়গায় টানেলের মতো করে ফেলছে এরকম। আর খুব সুন্দর রাস্তা সাউথ ক্যারোলাইনার। তো যাই হোক, এগুলোতে তিনি ড্রাইভ করে যেতেন। তো একবার বিকেলবেলা তার এক বন্ধু আসলো তার কাছে, এসে বলল যে কি অবস্থা, কি গল্প করতেছে। তিনি তখন রেস্টুরেন্টে বেশ লেজি টাইম কাটাচ্ছেন, ওয়েটারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কি কি করতে হয় এরকম। তো বন্ধুর সাথে গল্প করতেছিলেন তিনি। তো বন্ধু বললেন যে দেখো, আমার মা তো অসুস্থ, আমাকে যেতে হবে। যেই সিটিটার নাম বললেন সেটা ওখান থেকে প্রায় 70 মাইল দূরে। তো বলতেছে যে এখানে যেতে হবে, কিন্তু আমার তো এখন রাইড নাই, কি করব, বাট আই মাস্ট গো, আমার যেতেই হবে। তো পলের কাছে একটু খারাপ লাগলো। সেও তার মানে মার প্রতি খুব মানে অ্যাফেকশনেট, সে তার মাকে খুব পছন্দ করে এবং সে 2 মাস পর পর তার মার কাছে চলে যায়, যে কয়েকদিন কাটায় আসে। তো এই জন্য ফ্রেন্ডের মা অসুস্থ শুনে তার কাছে খারাপ লাগলো। সে বললো যে ইউ মাস্ট গো। তো বলছে কিভাবে, আমি এখান থেকে কেমনে যাবো এখন? তো পল বললো আচ্ছা দাঁড়াও দেখি, আমি ব্রেক নিতে পারি নাকি, আমি ছুটি নিতে পারি নাকি, আজকে আগে বের হয়ে যাবো তাহলে, কারণ গেলে তো আর আমি আসতে পারবো না। তো পল তার ফ্রেন্ড এটা বলে সে যে গেল তার যে আঙ্কেল, তার আঙ্কেলের রেস্টুরেন্ট, আঙ্কেলের সাথে কথা বলে সে বললো যে হ্যাঁ বেরোতে পারবো। আঙ্কেল বললো ম্যানেজ করে নিব। তো পল তখন বললো যে ওয়েল লেটস গো, আল টেক ইউ, আমি তোমার নিয়ে যাব। তো ফ্রেন্ড তো খুব খুশি। পল গেল পার্কিং লটে, যা তারা কিছুক্ষণ গল্পগুজব করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তো পলের কাছে দুইটা জিনিস ভালো লাগতেছে। একটা হচ্ছে তার ফ্রেন্ডকে তার মায়ের কাছে নিয়ে যেতে পারতেছে, আরেকটা জিনিস হচ্ছে যে একটা ড্রাইভ হইতেছে এরকম সুন্দর পড়ন্ত বিকেলে। আর এই সময়টা এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে, এই পাতা ঝরে যায়, একেবারে অন্যরকম একটা অবস্থা। যাই হোক, তারা দুজন যাচ্ছে, রাস্তা দিয়ে গল্প করতেছে, বিভিন্ন টপিকে গল্প করতেছে, তাদের রেডিওতে গান বাজতেছে। এইভাবে চলতে চলতে এক সময় এই 60-70 মাইল পার হয়ে তারা চলে গেল সেই হসপিটালে। তো হসপিটালে যে ফ্রেন্ডকে নিয়ে গেল, ফ্রেন্ড উঠে গেছে, সে বসে আছে লবিতে। তো দেখলো যে একটু পরে ফ্রেন্ড খুব দুশ্চিন্তা ভরে নামছে, বলতেছে যে মায়ের সিচুয়েশন ভালো না, মানে আই মাস্ট স্টে হিয়ার, আমি এখানে থেকে যাই আজকে, তো তুই তো পারবি না, সো ইউ লিভ, তুই চলে যা, আমি কালকে কোনোভাবে চলে আসবো, আল ম্যানেজ ইট, আমি চলে আসবো। তো পল বলতেছে না তুমি না পারলে ইউ মাস্ট লেট মি নো, আমি এসে তোমার পিক আপ করবো। তো ফ্রেন্ড বলতেছে না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, তুমি চলে যাও অ্যান্ড আল ম্যানেজ ইট। তো যাই হোক, পল বলল আর ইউ শিওর? বলে হ্যাঁ। তো ফ্রেন্ডকে সে শিওর করে সে বললো তোরা খাবার দাবার কিছু কিনে দিয়ে যাই। তো তার ফ্রেন্ড বলতেছে না, তারপরও সে ওখান থেকে যে ক্লোজেস্ট রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার বন্ধুকে কিনে দিয়ে সে ওখান থেকে রওনা দেয়। যখন রওনা দিচ্ছে তখন রাত হয়ে গেছে, মানে তখন প্রায় রাত 8টার মতো বাজে।
তো পল চিন্তা করলো যে একটা হিসাব করলো কতক্ষণ লাগবে তার এই যেতে, হিসাব করে দেখলো প্রায় 2 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা এরকম লেগে যাবে। তো যেহেতু ওখানে আঁকা বাঁকা রাস্তা, ফরেস্টের রাস্তা, খুব স্ট্রেইট টেনে আসা যায় না, খুব কার্ভি রোড। তো যাই হোক, সে হিসাব করে রওনা দিল। তো আসতেছে, ব্যাক করতেছে। তো মোটামুটি অনেক দূর চলে আসছে। এই সময় আকাশে মেঘ করলো বেশ, সে মানে দেখলো কড়কড় করে বাজ ডাকতেছে। দূরে তাকায় দেখলো যে আকাশে একেবারে মানে ঘন কালো এবং ওই গ্রে কালারে মেঘে ছেয়ে গেছে পুরো জিনিসটা। এর মাঝ থেকে বজ্রপাত চমকাচ্ছে, মানে বিজলির ফুলকি বের হয়ে আসতেছে। তো দেখে সে একটু ভয়ও পেলো, আবার এনজয় করলো। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে এরকম সময় এই ঝড় বৃষ্টি দিয়ে যখন ড্রাইভ করে আসে, রাস্তা খুব স্লিপারি হয়ে যায়। রাস্তা স্লিপারি হয়ে যায় কারণ রাস্তার মধ্যে, ওখানকার রাস্তাগুলো এরকম যখন ইঞ্জিন অয়েল ড্রপ করে মাঝে মাঝে, এবং করে যখন বৃষ্টি হয় তখন এগুলো ভেসে ওঠে। তো রাস্তা স্লিপারি হয়ে যায়, ব্রেক করলে স্কিড করে গাড়ি, এইটা একটা জিনিস। আবার অনেক সময় ঝড় আসলে ডালপালা ভেঙে পড়ে রাস্তার মধ্যে। আর থার্ড জিনিস হচ্ছে ফ্লাডেড রোড, রাস্তা ফ্লাডেড হয়ে যায় অনেক সময়। ওখানে অবশ্য সিম্বল থাকে যে রাস্তা ফ্লাডেড, ওইটা ঠিক মতো না দেখলে একবারে পানির মধ্যে চলে যেতে হবে। যাই হোক, এই জন্য একটু ভয় পেল। বাট কিন্তু এই যে ওয়েদারের যে ফিনোমিনার যে অ্যাডভেঞ্চার, সেটা তার কাছে খুব মানে মজার ব্যাপার মনে হচ্ছে পলের কাছে। যাই হোক, সে আসতেছে, তার মতো সে রেডিওতে গান টিউন করে দিছে আর সে চালায় আসতেছে। তো বিভিন্ন মোড় নিচ্ছে। এর মধ্যে সে দেখলো যে হঠাৎ বাতাস শুরু হলো। এই রাতের বেলা এই বাতাসগুলো একদম অন্যরকম। হেডলাইটের আলো যখন পড়ে সামনে, তখন দেখা যাচ্ছে যে গাছের পাতাগুলো শুধু দেখা যায়, আর সে শুকনা পাতা উড়ে যাচ্ছে, এগুলো দেখা যায়। আর বাঁকা হয়ে যে আসতেছে ডালপালাগুলো, এগুলা এছাড়া কিন্তু দেখা যায় না। আর বৃষ্টি তো পড়তেছে, এর মধ্যে উইন্ডশিল্ড ওয়াইপার খুব ফাস্ট মুভ করতেছে, মানে কাঁচ 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 এরকম করে ফাস্ট মুভ করতেছে। যাই হোক, এরকম দেখতে দেখতে মানে পল খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। এখন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছে, মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তেছে হেডলাইটের আলোতে। তো এরকম করতে করতে সে যখন চলে আসছে, প্রায় তার আরো আছে প্রায় 20 মাইলের মতো বাকি, এই সময় সে হঠাৎ করে সামনে দেখলো যে ফ্লাডেড রোড হেড যে সাইনটা, এবং তার হেডলাইট পরে সে থামতে থামতে তার গাড়ির প্রায় চাকার অনেকখানি চলে গেল পানির নিচে। মানে তার সে দেখতেছে যে তার যে সামনের যে হুডের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে, চাকা ডুবে গেছে পুরা। সে বুঝলো যে পানি ঢুকবে এখন পাশ থেকে। সাথে সাথে সে রিভার্স দিয়ে গাড়ি ব্যাক করে নিয়ে আসলো। এসে দেখলো পানি ঝরঝর করে ঝরে পড়তেছে, মানে যতটুকু উঠছিল গাড়ির উপরে, বা পানি সে সরসর করে নেমে যাচ্ছে উপর থেকে, মানে বডির থেকে গাড়ির। তো সে তাড়াতাড়ি তার পাশের উইন্ডোটা একটু রোল ডাউন করলো, করে পিছনে তাকায় দেখলো যে কোনো গাড়ি ঘোড়া নাই। দেখলো না, পিছনে শুধু অন্ধকার। তার যে ব্রেকের লাইটটা আছে, টেল লাইটটা যতটুকু লাল হয়ে জ্বলে রিফ্লেক্ট করতেছে রাস্তায়, ততটুকুই, মানে পেছনে কোনো গাড়ি নাই। কিন্তু রাস্তাটা কার্ভ, এরকম কার্ভ হয়ে আছে, আর সে তার গাড়ির মাথাটা একটু ডাউনওয়ার্ডসে। তো সে খুব সাবধানে আস্তে 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 করে ব্যাক করে নিচ্ছে। তো ব্যাক করতে করতেই দেখতেছে যে পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে। এখন চিন্তা করতেছে ওখানে তো ফ্লাডেড, সামনের রাস্তাটা সে বুঝে ফেলছে যে এটা ফ্লাডেড, পানির তলে, এবং যতটুকু ঢুকছিল সামান্য গিয়ে বুঝলো যে তার বনেট প্রায় ডুবে গেছে, মানে বাকিটা গেলে সে ঢুকে যাবে ভিতরে। এখন পাশের যে রাস্তাটা, এটা একটা অপশন, একটা ডিটোরের মতো, মানে আরেকটা রাস্তা, এইটা দিয়ে যদি যাওয়া যায়। কিন্তু এইটা দেখে মনে হইতেছে পাশের রাস্তাটা হচ্ছে মানে এত ভালো না, সে কখনো ওই রাস্তা ব্যবহার করেনি, সবসময় মেইন রোড দিয়ে আসছে এইদিকে যখন যাওয়া আসা করছে। তখন কিছু করার নাই, সে দেখতেছে যে পাশের রাস্তাটা ওইটা মনে হচ্ছে আরো গাছপালার মধ্যে দিয়ে গেছে, বাট হতে পারে একটু উঁচু, কারণ হাতের লেফটে পড়ছে এবং ওই জায়গাটা একটু উঁচুই মনে হচ্ছে। তো সে রিভার্স করে আস্তে আস্তে ওই রাস্তার পাশে এসে দাঁড়াইলো। এসে এখন চিন্তা করতেছে সে ঢুকবে কিনা। সে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে ওখানে রাস্তায় ঢোকার। তারপর চিন্তা করলো কি আছে আর, কারণ আমি যদি এখন দাঁড়াই থাকি পানি কখন নামবে তার ঠিক আছে, বৃষ্টি তো এখনো হচ্ছে, বৃষ্টি এখনো ভালোই হইতেছে। তো সে আস্তে করে ওখান থেকে গাড়ি স্টিয়ারিং ঘুরে ঢুকে গেল বামের রাস্তাটায়। তো ঢুকে সামনে যাচ্ছে, দেখতেছে বৃষ্টির পানি পড়তেছে, দুই পাশের গাছপালার পাতাগুলা এরকম এসে পড়তেছে ঝোপের মতো। এই পাশে এখন হচ্ছে কি, বা পাশে বড় বড় গাছ, এই পাশে ঝোপের মতো, এবং ঝোপগুলো বাতাসের বাড়িতে সামনে চলে আসতেছে, এবং রাস্তাটা সামনে যাচ্ছে, এবং একটু উঁচু নিচু খানাখন্দ আছে। তার গাড়ি মোটামুটি ড্যান্স করতেছে, এখানে কয়েক জায়গায় খানাখন্দে পড়তেছে, বুঝতেছে যে পানি ছিটকায় উঠতেছে, এবং বৃষ্টির ফোঁটাগুলো পটপট পটপট করে পড়তেছে বেশ। তার হেডলাইটটা মোটামুটি ভালো স্ট্রং দেখে সে মোটামুটি ভিজিবিলিটি পাচ্ছে ভালোই। তো ওয়াইপারটা সে বাড়াই দিছে, ওয়াইপার খুব জোরে চলতেছে, আর সামনে তাকায় দেখতেছে যে গাছগাছালি অন্ধকার রাস্তাটা।
সামনে এই যে রাস্তাটা এটা কিন্তু মানে এত স্মুথ না, ভাঙাচোরা অনেক জায়গায়, যে ওখানে যে পিচ ঢালাই করছিল উঠে গেছে, অনেকটা পট হোল তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে সে যাচ্ছে ঘর করে, এবং সে বুঝতে পারলো যে এইখানে কিন্তু অনেক সময় যে হরিণ চলে আসে সামনে দিয়ে, একটা ভয় আছে, এটা পড়লে হঠাৎ সমস্যা আছে, হরিণ লাফ দিয়ে এসে যে সামনে দিয়ে পড়ে বিশাল ভয়, এখানে একটা মানে হলে একটা প্রবলেম হয়ে যাবে, গাড়ির সাথে বাড়ি খেলে একটা প্রবলেম হয়ে যাবে। খুব সাবধানে আস্তে আস্তে সে আসতেছে, আর সে বুঝতে পারলো যে গাড়িটা তখন কিন্তু এরকম মানে যে ম্যাপ সিস্টেমগুলো এত স্ট্রং ছিল না এখনকার মতো। তো সে বুঝতে পারলো সে আরো লেফটে চেপে যাচ্ছে এদিকে, মানে রাস্তাটা একটু উঁচু দিয়ে গিয়ে নর্থ ওয়েস্ট দিয়ে ঘুরে এরকম যাচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা ইভেনচুয়ালি এটা হয়তো কার্ভ হয়ে ওদিকে যে ঠেকবে, তো হোপফুলি যে ওই মানে ফ্লাডের জায়গাগুলোকে পার হয়ে যেতে যায়, তো এটা চিন্তা করতেছে। তো যাচ্ছে আস্তে আস্তে এরকম করে, মানে গাড়ি কাঁপতে যাচ্ছে বৃষ্টির পানির মধ্যে। বৃষ্টি মাঝে মাঝে এত বেশি তুমুল আসতেছে যে তাকে ব্রেক করে ফেলতে হইতেছে, কারণ মনে হইতেছে যে গাড়ির উপরে শত শত গ্যালন পানি ঢালা হইতেছে, দেখাই যাচ্ছে না। ইটস কাইন্ড অফ লাইক ওই যে বড় কোনো স্টর্ম, ট্রপিক্যাল স্টর্ম বা হ্যারিকেন আসলে যেরকম হয়, বেশ পানি, ওয়াইপারের ঠিক মতো কভার করতে পারতেছে না। তো যাই হোক, আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির তো অনেক সময় কমেও যাচ্ছে। তো সে এক পর্যায়ে এমন একটা জায়গায় আসলো, দুই পাশেই গাছগাছালি, মানে ডান দিকেও বেশ গাছ, বাঁ দিকেও বেশ গাছ, সামনে চলে আসছে সে। তো সামনে আসতে সে বাঁ দিকে হঠাৎ করে তাকায়, দেখলো যে একটা ঘরের মতো, এরকম একটা ঘর, একটা মানে অনেকটা উডেন ক্যাবিন দিয়ে এরকম থাকে, এরকম একটা ঘর। তো ওইটার ভিতরে একটা লাইট জ্বলতেছে। তো ওই মানে ক্যাবিনটাকে দেখতে দেখতে সে হঠাৎ করে মনে হয় তার সামনে দিয়ে কিছু গেছে। তো সে ঘ্যাঁচ করে ব্রেক চাপ দিয়ে ওই যে রাস্তার মধ্যে ছোট ছোট পাথর ছিল, নুড়ি পাথর, গাড়ি কাইন্ড অফ স্কিড করে গেল। অনেক কষ্টে সে গাড়ি সামলাইছে। তো তাকায় সে দেখার চেষ্টা করলো কি গেছে সামনে দিয়ে। তো ফর এ মোমেন্ট সে বুঝতে পারছে যে একটা শ্যাডো টাইপ কিছু দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে, এবং শ্যাডো টাইপ জিনিসটা তার কাছে শেপটা মনে হয়েছে মানুষের মতো। অনেকটা মানুষ যদি কুজা হয়ে দৌড় দিয়ে যায় আর তার হাত যদি সামনের দিকে করে রাখে, মানে সামনে হাত দিয়ে অনেকটা সুইম করার মতো, সেইভাবে যদি দৌড়া যায় সেরকম, কিন্তু একটা ডার্ক শ্যাডোর মতো, মানে সে আসলে ঠাউর করতে পারছে না মানুষ কিভাবে। আর সে লম্বাটা বুঝতে পারছে, এটা লম্বা ছিল মোটামুটি 7 ফিটের মতো, এত উঁচু। এরকম কোনো প্রাণীও সে রিকল করতে পারে না এখানে আছে। আর ইটস নাথিং লাইক এ ডেয়ার, মানে হরিণের মতো কিছুই না, হরিণের মতো কিছু না। এখানে ভাল্লুক হওয়ারও কোনো কারণ নাই, ভাল্লুক সে বুঝে কি। আর এখানে এরকম কিছু না, বাট এই জিনিসটা ডিফারেন্ট, মানুষের মতোই। তার কাছে মানে মানুষের ছায়া মানে দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে। তো সে ব্রেক করে দাঁড়ায় থাকলো অনেকক্ষণ। বৃষ্টি পটপট পড়তেছে, তার সামনের হুডের মধ্যে পড়তেছে, গ্লাসে পড়তেছে, উইন্ডশিল্ড চলতেছে, ওয়াইপার চলতেছে। তো সে আর একটু এগিয়ে গেল সামনে। এবার সামনে যেয়ে দেখতেছে এই জায়গার রাস্তা আরো বেশি ফ্লাডেড, মানে পানি এদিকে জমে থই করে বাড়ি মারতেছে এখানে এসে, অনেকটা স্রোতের মতো এসে বাড়ি খাচ্ছে এই জায়গায় অফ রোডের মধ্যে। তো চিন্তা করলো এটা তো বিশাল ভুল হয়ে গেল, মানে এটা কেমন কি, এইখান থেকে তো যাওয়া সম্ভবই না। আর দুই পাশে গাছ, বৃষ্টিটা এখন ছাড়া হইতেছে, হঠাৎ পটপট করে পড়তেছে, আবার একটু কমে যাচ্ছে, মানে হালকা অনবরত একটা ফ্লো নিয়ে আসে এরকম, মানে বেশ অন্যরকম একটা বৃষ্টি। তো সে আস্তে করে গাড়িটা থামায় সে পার্কে দিল, দিয়ে সে চিন্তা করতেছে কি করবে। একবার উডেন ক্যাবিনটার দিক তাকায় দেখলো যে উডেন ক্যাবিনে একটা লাইট জ্বলতেছে। তো সে আস্তে করে সেই গাড়িটাকে অফ করলো, টার্ন অফ করলো, ইঞ্জিন অফ করে দিল। ইঞ্জিন অফ করার পর বেশ কোয়াইট, শুধু গাড়ির মধ্যে বৃষ্টির পানি পড়তেছে, যে শব্দ হচ্ছে পটপট 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 পটপট, আর গাছপালার মধ্যে হচ্ছে আশেপাশে একটা শোঁ শব্দ সে শুনতে পাচ্ছে। সে চিন্তা করলো জগৎ তার কোনো কাজ নাই, এখন এইখান থেকে আর সামনে যাওয়া যাবে না, ব্যাক করে যেতে গেলো আরেক বিশাল প্রবলেম, অনেক দূর চলে আসছি, এখন আই মাস্ট ওয়েট টিল দ্য রেইন স্টপস অ্যান্ড দ্য ওয়াটার গোজ অ্যাওয়ে। এইটা আমার করতে হবে। এখন একমাত্র উপায় হচ্ছে এই বাসার মধ্যে যে আছে তার সাথে একটু কথা বলতে হবে। কোনো ওয়াকও না হইলেই হয়, মানে মাথা খারাপ অনেক মানুষ থাকে, আর এরকম জঙ্গলের মধ্যে থাকে, এই যে উডেন ক্যাবিন বানায়, এগুলো আসলে তাদের মাথায় সমস্যা থাকে, সে জানে, অনেকেই প্রবলেমেটিক। তো চিন্তা করে এরকম না হইলেই হয়। তো সে তার যে ছিল ফ্ল্যাশ লাইট ছিল, ভারী একটা ফ্ল্যাশ লাইট ছিল, বেশ ভারী, এটা সে অনেক সময় চিন্তা করে লাঠির মতো ইউজ করা, বেশ লম্বা এরকম। তো ওইটা নিয়ে বের হলো, গাড়িটা লক করে সে বের হয়ে এসে উডেন ক্যাবিনের দরজা নক করলো। অনেকবার হ্যালো বলে দরজা নক করলো, কেউ সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর দেখলো একটা লোক বেরিয়েছে, বৃদ্ধ একজন লোক, মাথায় একটা ক্যাপ পরা, মুখে অনেক কুঞ্চন, মানে একদম কুঞ্চন, কিন্তু চোখে কোনো চশমা নাই। এই বৃদ্ধ বয়সেও অনেকটা কুজা হয়ে আছে, এরকম সামনে কুজা হয়ে আছে, মানে স্ট্রং, কণ্ঠ বেশ স্ট্রং।
বলছে হোয়াট ইউ ওয়ান্ট। তো সে বলতেছে যে আমি এখানে হারাই গেছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফ্লাডেড রোড, আমি ওদিক দিয়ে যাইতেছিলাম, ওদিকে ফ্লাডেড ছিল, এদিক দিয়ে আসে ফ্লাড, এখন আমার কাছে নো ওয়ে টু গেট ব্যাক, আমি ফেরত যাইতে পারতেছি না, সো উইল ইউ লেট মি স্টে, আমার কি কয়েক ঘন্টা থাকতে দিবা তোমার এখানে? তো লোকটা বললো যে বাজিন, মানে আসতে বললো তারে। তো একটু তো ভয়ই আছে পলের কাছে, কিন্তু বেশ ভয়ই লাগতেছে, কারণ সে এই ধরনের জায়গায় মানুষদেরকে খুব একটা বিশ্বাস করে না। তো তার যে ফ্ল্যাশ লাইটটা, সেটা লাঠিটারই সামনে, মানে ডান্ডিটা অনেক বড় ছিল, সে মাথার কাছে ধরে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে লোকটার এখানে গেল। তো লোকটা দরজা খুলে দিছে, দেখলো যে কেবিনের প্রথম যেই দরজাটা খুলছে ওইটা হচ্ছে তার মানে বসার রুম টুম হবে আর কি, ওখানে মানে বসে। তো ঢুকে দেখলো একটা ইজি চেয়ার আছে ওখানে, এবং তার একটা টেবিল আর টুকিটাকি জিনিসপত্র এরকম রাখা, ল্যাম্প জ্বলতেছে ওখানে, ওই ল্যাম্পের আলোই পাইতেছিল গাছের ওখানে, বাইরে থেকে সে দেখছে আর কি ল্যাম্পের আলোটা। তো ওখানে বললো যে ওর একটা চেয়ার দেখাই দিল বসার জন্য। তো পল বসলো। তো লোকটা তারপর তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো? হ্যাঁ এই সেই। তো পল বললো যে অমুক জায়গায় থাকে এই সেই। তো লোকটা এমনি একটু ভুরু কুচকায় চিন্তা করলো কতখানি কি, তারপর বললো যে কেয়ার ফর এ কফি, কফি খাবে নাকি? তো পল বললো যে ইয়া দ্যাট উড হেল্প, থ্যাংক ইউ। তো বলছে আচ্ছা। তো লোকটা উঠে গেল, উঠে গিয়ে বললো যে আই এম কামিং, বলে পাশের ঘরে যাবে আর কি এখান থেকে বের হয়ে। তো লোকটা বের হয়ে গেছে, লোকটা বের হওয়ার পর দেখলো যে লোকটা দরজাটা লাগাই দিল রুমের, ঠাস করে, মানে এই লোকটা রুমের দরজাটা খট করে লাগাই দিল, মানে বাইরে দিয়ে মনে হলো আটকাই দিল। তো পলের তো খুবই ভয় লাগছে যে রুমের দরজা আটকাই দিল কেন। তো সে আস্তে করে উঠে গেছে যে মানে হোয়াটস দ্য রিজন, কেন আটকাই দিছে। তো সে যে দরজাটা চাপ দিল বাইরের দিকে খোলার জন্য, দেখে যে না, দরজাটা আসলেই বাইরে দিয়ে আটকাই দিছে। তো সে এই পাশে দরজাটা নক করতেছে এই পাশ থেকে, হেই ওপেন দ্য ডোর, হোয়াই ডিড ইউ ক্লোজ ইট, মানে দরজা খুলো, এটা বন্ধ করছো কেন বলে নক করতেছে। এই সময় সে দেখলো যে যেখানে সে দাঁড়ায় আছে তার পাশে কাঠের আরেকটা দরজা আছে পাশের রুমে যাওয়ার জন্য, সেইটা মনে হলো ভিতর থেকে খাট করে খুলে গেল, মানে কেউ ওইটার মধ্যে একটা হুড়কো ছিল, কেউ খুলে দিছে, মানে ছিটকানিটা খুলে দিছে, ভেতর থেকে লাগানো ছিল, বোঝাই যাইতেছিল না যে এই দরজাটা এখানে দরজা আছে। তো সেটা দরজাটা খুলে দিছে, দরজাটা কাট করে খুলে একটু আলগা হয়ে গেল ঠিক পলের পাশেই। ওই পাশ থেকে সেটা ভারী হাসির শব্দ শুনলো, বেশ হাসি, ভারী একটা হাসির শব্দ। পল সাথে সাথে দরজাটাকে চেপে ধরলো হাত দিয়ে, মানে সেটা খুলতে দিল না, মানে এটা যে খুলছে চিটকানিটা খুলতে দিল না, হাতটা চেপে ধরলো, ছুলে দেখলো যে এইখানে একটা হুড়কো আছে, হুড়কোটা খট করে সে লাগাই দিল। এবং সে খেয়াল করলো যে ওই দরজার সাথে পাশে এরকম একটা দেওয়া আর কি, ওই দরজাটাকে মোটামুটি একটা কাঠ দিয়ে আটকায় রাখার মতো আর একটা সিস্টেম আছে, এবং কাঠটা রাখা। দ্রুত সে ওই দরজার কাঠটাও লাগাই দিল, লাগাই দিয়ে সে এই দরজাটারও ভিতর দিয়ে বন্ধ করে দিল, যে দরজা দিয়ে লোকটা বাইরে গেছে। কারণ পল চিন্তা করলো লোকটার মানে নিয়ত ঠিক না, কোনো একটা সমস্যা আছে এখানে। তো সেই দুইটা দরজা কিন্তু সে লাগাই দিচ্ছে, এইটাও ভিতর দিয়ে লাগাই দিয়ে সে তার ফ্ল্যাশ লাইটের এটাকে বাগায় ধরে সে চেয়ারের কাছে গেল। একটু পরে তার রুমের বাতিটা বন্ধ হয়ে গেল, তার রুমে যে ওই একটা ছোট্ট ল্যাম্প জ্বলতেছিল, ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, তার মানে ইলেকট্রিক কাট আউট করে দিছে কেউ এখানে, মানে এইটা এগুলো কিন্তু জেনারেটরে চলতেছিল, জেনারেটরটাকে বন্ধ করে দিছে। এবং পল বুঝতে পারলো জেনারেটর একটা শব্দ সে কিন্তু পাচ্ছিল হালকা, শব্দটা বন্ধ হয়ে গেছে। তো সে খুব ভয় পেয়ে গেল, পুরা একটা বদ্ধ উডেন কুঠিরের মধ্যে সে একা, এবং সে জানে না, এবং যে বয়স্ক লোকটা বের হয়ে গেছে সে খুবই মিস্টিরিয়াস অ্যাক্ট করছে। এরপর পল শুনতে পাইলো ওই পাশে রুম থেকে গড়গড় গড়গড় একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে ঘড়ঘড় ঘড়ঘড় কেউ শব্দ করছে, এটা মানুষের তৈরি করা কোনো শব্দ মনে হইতেছে না, ইটস ডিফারেন্ট, মানে কোনো প্রাণী যদি করে এরকম। তারপর আস্তে আস্তে ধপ ধপ করে ওই দরজাটার মধ্যে বাড়ি মারতেছে কেউ, ধপ 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 করে বাড়ি মারতেছে, দরজাটা মনে হচ্ছে তার ওই ছিটকিনটা ভেঙে ফেলবে কেউ, এরকম অবস্থা। তো পল প্রচন্ড ভয় পেয়ে গেছে, পল চিন্তা করলো যে হোয়াটস গোয়িং অন, সে মানে চিন্তা করতে পারছে না কি করবে, থাপ 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 ভয় পাচ্ছে সে, এই বাড়ির শব্দে প্রচন্ড ভয় পেতেছে। তো পল মানে একেবারে উঠে দাঁড়ায় বেড়ার কাছে যে দাঁড়াইলো, চিন্তা করতেছে যে মানে তার আসলে মাথা কাজ করতেছে, মানে সে কিভাবে এখান থেকে স্কেপ করবে চিন্তা করতে পারতেছে না। এর মধ্যে ওই মেন যেই দরজাটা দিয়ে বয়স্ক লোকটা বেরিয়েছে সেও নক করতেছে, ঠক 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 ঠক। সে বুঝতে পারছে যে ওই লোকটাও বাইরের থেকে নক করতেছে, এবং লোকটারও কেমন জানি একটা শব্দ পাইতেছে সে বাইরের থেকে, লাইক মানে ঘরের মধ্যে থাকলে গলার ভিতর দিয়ে কেউ যদি শব্দ করে, মানে ডিফারেন্ট টাইপের একটা, মানে এটা কোনো স্বাভাবিক শব্দ না এরকম, আর ঘরের মধ্যে কিন্তু বাতি নাই এরকম।
এর মাঝে প্রচন্ড জোরে বাড়ি মারলো ওই দরজাটার মধ্যে, মানে যেটা নাকি ভেতরের দরজা পাশের রুম থেকে, ওইটাতে প্রচন্ড জোরে একটা বাড়ি হলো। বাড়ির চোটে ওই যে ছিটকিনি কাঠ এগুলো সব ভেঙে মনে হলো দরজাটা খুলে গেল। তো পল আসলে প্রচন্ড রকম ভাবেছে, তার আত্মা একবার আকাশে উড়ে গেছে, সে চিন্তা করতে পারছে না কি করবে। সে লাফ দিয়ে যে পড়লো ওই যে বাইরের দিকে যে জানলাটা ছিল জানলাটার কাছে, সে তার হাতের ফ্ল্যাশ লাইটটা জোরে বাড়ি মারলো গ্লাসের মধ্যে, ওইটা আমাদের গ্লাস লাগানো ছিল, গ্লাসটা ভেঙে গেল। সে টান দিয়ে ওইটার হিঞ্জ ছুটাইতে যে তার হাত কেটে গেল গ্লাসে লেগে। তো তারপরও সে টান দিয়ে ওইটা খুলে ফেলছে, জানলাটা খুলে ফেলে সে সুইফটলি একটা জাম্প দিছে ভেতর থেকে, ওই জানলার বাইরে সে বের হয়ে আসছে সুইফটলি জাম্প করে, এবং তার হাতের একটা অংশ বেশ কেটে গেল, বেশ বুঝতে পারছে রক্ত বের হয়ে আসছে। সে মানে মাটির মধ্যে পড়ছে, বাইরে ডিগবাজি দিয়ে মাটির মধ্যে পড়ছে, পড়ে সে দেখলো ভেতরে একটা হুড়মুড় শব্দ। তো তখন সে ফ্ল্যাশ লাইটটা মারছে জানলার দিকে, তার ফ্ল্যাশ লাইটটা তো হাতেই ছিল, ওদের মারছে, মারার পর সে দেখতেছে যে ভিতরে একটা মানুষ, কিন্তু তার মুখটা অনেকটা কুমির টাইপের, মানে একটা কুমিরের মুখ যেরকম হয় কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তার মুখের মধ্যে জিভ লক লক করতেছে, কুমির মানে সরীসৃপের জিভ যেরকম লক লক করে লক লক করতেছে, অ্যাজ ইফ কোনো কুমির যদি দুই পায়ে দাঁড়ায়, দুই হাত সামনে দিয়ে দৌড় দিয়ে আসে এবং তার মুখটা যদি এরকম বাঁকা করে ফেলে, মুখের ভেতর থেকে জিভ বের হয়ে আসে, সেরকম দৌড় দিয়ে জানলার উপরে এসে পড়ছে। ফ্ল্যাশ লাইটের আলো পড়াতে মুখটা সরায় নিল, ওইটা চোখ দুইটা সফলও সে দেখতে পারছে জাস্ট লাইক কুমিরের মতো। এই সময় সে শব্দ পেল, দ্রিম করে গুলি হইলো এখানে, মানে মানে জোরে গুলি করছে আকাশের দিকে, কেউ আকাশের দিকে গুলি করছে, মানে ফাঁকা ফায়ার করছে কোনো রাইফেল দিয়ে। তো সে দৌড়ায় তার গাড়ির দিকে গেল, গাড়িতে যে উঠছে, গাড়িতে উঠে সে কোনো মতে, গাড়ি কিন্তু সে আগেই খুলে ফেলছে যেতে যেতেই, গাড়ি খুলে সে গাড়ি মানে স্টার্ট দিছে, ইগনিশন দিছে, গাড়িটাকে ক্যাচ করে ওই জায়গায় ঘুরাইছে। সে ঘুরায় দেখতেছে ওই যে বৃদ্ধ লোকটা, তারও চোখ দুইটা জ্বলতেছে, তারও চোখ দুইটা জাস্ট লাইক দ্যাট, মনে হচ্ছে যে একটা মানে কুমিরের চোখ যেরকম হয় রেপটেলিয়ান আই, সেরকম কুমিরের মতো চোখ। লোকটা তাকায় আছে তার দিকে, এবং সে অবাক হয়ে খেয়াল করছে এই বৃদ্ধ লোকটার মুখের ভেতরের অংশটা কালচে, ওখানে মানে মুখের ভেতরের অংশটা কালচে। তো পল কিন্তু গাড়ি ঘুরায় ফেলছে, সে মানে প্রচন্ড করে স্কিড করে গাড়ি ঘুরাইছে, ঘুরায় উল্টা দিকে রাস্তায় সে পুরো অ্যাক্সেলারেটর দাবাই দিছে ওই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে। এর মধ্যে সে দ্রিম করে আবার গুলি হলো, এবং তার পেছনে মনে হয় তার যে ট্রাঙ্কের এক পাশে গুলিটা লাগছে, তার ওই পিছনে যে টেইল লাইট একটা উড়ে গেছে। যাই হোক, সে ভয়ে গাড়ি টেনে গেল ওর মধ্যে দিয়ে, এবং কিছুক্ষণ পর সে বুঝতে পারলো তার ওখানে স্পিড ছিল মিনিমাম 40 মাইল বা 45 মাইল এরকম হবে স্পিড, 45 মাইল অ্যান আওয়ার। এই 45 মাইলস অ্যান আওয়ারের মধ্যে সে বুঝতে পারছে তার পাশের গাছগুলোর ভিতর দিয়ে কিছু একটা ছুটে চলতেছে, একটা ছায়ার মতো। তো পল ওইটা বোঝার পরও সে মানে সে কোনো মতেই থামে নাই, সে তার গ্যাস প্যাডেল যতটুক পারছে পুশ করে একেবারে চলতে চলতে শেষ পর্যন্ত এসে সে রাস্তায় উঠছে, সেই যে পাকা রাস্তাটায়, এবং পাকা রাস্তায় উঠে সে উল্টা দিকে গেছে। সে বুঝতে পারছে ওই জায়গায় তো ফ্ল্যাটেড রোড, আমি আটকায় যাবো ফ্ল্যাটেড রোডে। সে উল্টা দিকে চালানো শুরু করছে আর গাড়ি, যেখান থেকে সে আসছিল। এদিকে তার হাত দিয়ে দর দর করে রক্ত বেরোতেছে। সে ওইভাবে ড্রাইভ করে 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 একসময় সে উল্টা চলে গেছে সেই যে হসপিটালে তার বন্ধু ছিল সেইখানে যে সে পার্কিং লটে ওদিক দিয়ে ঢুকছে, সেখানেও বৃষ্টি হয়েছে অনেক। তো বন্ধুকে সে যে পাইলো যে তার বন্ধু ঝিমাচ্ছিল সেই যে ওয়েডিং লাউঞ্জে যে সেখানে ঝিমাচ্ছিল, সেখানে যে পাইলো, তার বন্ধুকে বললো যে এই আমি তো সমস্যায় পড়ছিলাম রাস্তায়। তো বন্ধু তো অবাক, তোর যে এসে কি হয়েছে তোর? বলে যে এরকমের অবস্থা। তো হাসপাতালেই তার ইমার্জেন্সিতে গেল, যে তার হাতের ট্রিটমেন্ট করাইলো, এবং সে হসপিটালে বলল যে নাকি তার ওই হাত স্টিচ করতে হয়েছিল, কেটে গেছিল অনেকখানি। তো সে বললো যে এরকম একটা ঘটনা উডসের মধ্যে হয়েছে। তো লোকটা হাঁ করে তাকায় আছে, তাকায় বলতেছে যে উডসের মধ্যে এরকম কেউ থাকে এটাই তো শুনি নাই আমি। উডসের মধ্যে কিছু ক্যাবিন আছে এখানে, বলে ভাই এগুলা ডেঞ্জারাস, এগুলা হচ্ছে স্পুকি, হ্যাঁ এগুলা অ্যাবান্ডেন্ট, এগুলোর মধ্যে কেউ থাকে না জানি নাই, বাট মানুষ অনেকে বলে যে ওখানে বাজে ক্রিচার আছে, স্পুকি ক্রিচার আছে। এনিওয়েজ মানে এগুলো অ্যাভয়েড করা উচিত, আমাদের ওখান থেকে চলাফেরা করলে ওইসব দিকে যাওয়া উচিত না। এটা শোনার পর পল বলল যে আই এম প্রিটি শিওর দ্যাট আই মেট ওয়ান অফ দেম, আমি এদের একজন আমার সাথে দেখা হয়েছিল। যাই হোক, তো রাতের বেলা বন্ধুর সাথেই ওখানে স্টে করে, পরদিন দিনের বেলা সে তার বন্ধুকে নিয়ে ব্যাক করে, এবং আসার সময় ওই রাস্তার উপায় দিয়ে দেখায়, এবং দেখা যাচ্ছে কাদার মধ্যে যে গাড়ি সে যে নামছে ওই যে পাশের রাস্তাতে দিয়ে ওই কাদার উপর যে তার হুইলের দাগ আছে ওগুলো সে দেখেছে, ওখান থেকে তখন গাড়ি চলে নাই। যাই হোক, তারা যখন ব্যাক করে আসতেছিল তখন ওই গাড়ির ক্ষতি দেখছে যে গাড়ির টেল লাইটের এক পাশে উড়ে গেছিল তার ওই গুলি লেগে।
গাড়ির তেল একবার উড়ে গেছিল। তো তখন আর পানি নাই, আসার সময় রাস্তা দিয়ে ওই রাস্তায় আর তারা যায় নাই, ওই যে অফ রোডটা দিয়ে আর যায় নাই, কেন ভয়ই যায় নাই আর ওখানে কি দেখছে। তো এই রাস্তা দিয়ে তারা গেছে। তো এরপর থেকে পল সাবধানে থাকতো, সে এরকম যদি বুঝতো ওয়েদার খারাপ এইসব জঙ্গলের রাস্তা দিয়ে সে গাড়ি ড্রাইভ করতো না, আর অফ রোডে সে ঢুকতো না। তো এই ছিল পল গুজম্যানের কাহিনী, যেটা হ্যারি গুজম্যান শেয়ার করছে, মানে তার ভাই প্রবাল চৌধুরীর কাছে, আর আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে জানাবেন। অনেকেই বিদেশের ঘটনা শুনতে চান, বিদেশের ঘটনা খুব কমই আসে, যখন পাই আপনাদের কাছে শেয়ার করে ফেলি। আমার কাছে কিন্তু বেশ লাগে, আমি বেশ পছন্দ করি, কারণ কিছু কিছু এনভায়রনমেন্ট আমার কাছে খুব অনেক পরিচিত। তো সেগুলো যখন শেয়ার করি আমি কল্পনার রাজ্যে হারিয়ে যাই, সেখানে চলে যাই, আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমার কাছে গ্রাম বাংলার ঘটনা কিন্তু বেশ লাগে, কারণ এটা আমার দেশের গল্প, দেশের গ্রামের গল্প। ছোটবেলায় গ্রাম দেখেছি, সেই গ্রামের যে এনভায়রনমেন্টগুলো এখনো মাথায় গেঁথে আছে, বেশ অন্যরকম লাগে। আমি খুব ছোট থাকতে নানির বাড়ি গিয়েছিলাম। নানির বাড়ি মানে আমার নানা নানিও শহরে মানুষ, কিন্তু তারা দেশে গিয়েছিলেন, তাদের বাড়ি টেক কেয়ার করতে ওখানে ছিলেন 2-3 মাস। তো তখন আমিও তাদের সাথে 1 মাস ছিলাম সেখানে। তো গিয়ে তখন দেখেছিলাম যে শীতের সময় বেশ ঠান্ডা, অন্যরকম পরিবেশ। গভীর রাতে লঞ্চের যে সাইরেন, সেটার শব্দ আসতেছে, লঞ্চের যে বিশাল একটা সাইরেন বাজে রাতের বেলা। এবং আমি দেখতাম যে আমি তো খুব আগ্রহী ছিলাম, কিন্তু এই সব জিনিসের সাথে আমার পরিচিতি খুব কম। তা আমি মাঝে মাঝে গিয়ে বারান্দা দিয়ে দেখতাম যে ওই দূরের প্রান্তের মধ্যে ওই নদী থেকে লঞ্চ যে সার্চ লাইট মারছে, সেই সার্চ লাইট এসে পড়ছে ক্ষেতের মধ্যে, একেবারে অন্যরকম লাগতো। নানির বাড়ির সামনেই উঁচু রাস্তা ছিল, সেই রাস্তার ওই পাশে বড় বাঁশঝাড়, সেখানে দেখতাম সেই বাঁশঝাড়ের মধ্যে জোনাকি পোকা একেবারে কনস্টেলেশনের মতো খেলতো, অন্যরকম। আমি মনে একবার ঘটনা বলেছিলাম একটা, যে আমি খুব গভীর রাতে একবার ছোট থাকতে এরকম নানি বাড়ি যখন গিয়েছিলাম, হেঁটে আসতেছি, এবং আমি কিন্তু আসলেই মানে আসতাম, ভয় পেতাম না ওরকম। আমার ছোট মামার সাথে গিয়েছিলাম গ্রামের বাজারে। তো সেখান থেকে উনি ওনার কিছু পরিচিত বন্ধুদের সাথে গল্প গুজব করতেছে, তো আমার ভালো লাগতেছে না, আমি বলছি আমি বাসা যাবো। তো উনি বলতেছে যে যাবি, একা যেতে পারবি? বলছে হ্যাঁ আমি পারবো। আমি বলে আমি হাঁটা দিয়েছি। ছোট মামাও খুব বড় ছিল না আমার থেকে, 5 বছরের বড়। যাই হোক, আমি রওনা দিছি। তো উনি যদি মানে আমার থেকে আরও বড় হইতো, তাহলে হয়তো ওনার আইডিয়াস থাকতো যে ছোট বাচ্চাকে যেতে দেওয়া উচিত না। তা আমি সেই হাঁটতে হাঁটতে আসতেছিলাম গ্রামের রাস্তা দিয়ে, এবং মানে কোয়াইট এ বিট রোড, আসলে কিন্তু বেশ খানিকটা কোয়াইট এ বিট ডিস্টেন্স, মানে ভালোই ডিস্টেন্স ছিল, যেটা এখন বুঝতে পারি। তো ওই ডিস্টেন্সটা আমি পার হয়ে আসতেছিলাম, আমার কাছে বেশ লাগতেছিল, মানে শীতের সন্ধ্যা, এবং মানে অন্যরকম ঠান্ডা ঠান্ডা কুয়াশা যাচ্ছে ভেসে ভেসে। আমি তো ছোটবেলায় শহরে মানুষ, ছোট থেকে শহরের রাস্তাঘাটের সাথে পরিচিত, তো খুব মজা লাগতেছে। জ্যাকেট পরে ঠান্ডাটা আটকায় যাচ্ছে, একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট ছিল হাতে, ওটা দিয়ে দেখে দেখে আসতেছি। তো হঠাৎ দেখলাম যে বাঁশঝাড় খুব সুন্দর জোনাকি পোকা খেলা করতেছে। আমি হাঁটতে হাঁটতে এই বাঁশঝাড়ে ঢুকে গেলাম, এই জোনাকি পোকা দেখতে দেখতে অনেক দূর গেছি। গিয়ে আমার কাছে কেন জানি মনে হলো ওখানে কিছু একটা আছে, সম্ভবত শেয়াল ছিল কতগুলা। আমি তাড়াতাড়ি ব্যাক করে আস্তে আস্তে চলে আসছি, এবং খুবই ভাগ্য ভালো, মানে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, যে আমাকে কোনো শিয়াল ধরে নাই। আমি হাঁটতে হাঁটতে বের হয়ে আসছি, হেঁটে ওই রাস্তা দিয়ে এসে বাসায় চলে আসি। তা আমার নানি তো দেখে খুব অবাক হয়েছিল আমাকে, এবং খুব বকাবকি করছে কেন আমি একা আসছি, এবং আমার মামাকেও পরে এটার জন্য ঝাড়া হয়েছিল যে আমাকে কেন ছাড়ছে। তো যাই হোক, তখন খুব ছোট, কিন্তু তখন ক্লাস 2-তে পড়ি মেবি, এরকম সময়। তো সেই যে গ্রামের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম লাগতো। আর এরকম হয়েছিল ওই ছোটবেলায়, এরকম গ্রামের আরেকটা প্রান্তে একটা কুঠি ছিল, কুঠি বাড়ি। সেখানে বলতো যে সেখানে নাকি সাহেবদের কুঠি বাড়ি ছিল। তো সেইখানে একটা বড় গাছ ছিল, সেই গাছটা কাটা। আমি ছোটবেলা খেলতে গেছি বিকেলবেলা, ওখানে মাঠের, ওখানে স্কুলের মাঠ, তার বাড়িতে ঘুরতেছি, হঠাৎ করে আমার মামারা খেলতেছে, আমি হেঁটে ওদিকে চলে আসছি। এসে দেখতেছি এরকম একটা বাড়ি, কেউ নাই, এই সেই দেখি একটা গাছের এরকম কাণ্ড, মানে গাছটা নাই, গাছটার কাণ্ডটা। তো আমি হেঁটে নেমে গেছি সুন্দর, যে ওই বাড়িটা দেখতেছি পুরনো বাড়ি, খুব দেখে টেকে এসে ওই গাছের কাণ্ডটার উপর বসে পায়ের উপর পা তুলে বসে আছি, খুব সুন্দর লাগতেছে। একটু পরে দেখি ছেলেপেলেগুলা ওই রাস্তার পারে সব জমা হয়ে আমাকে ডাকতেছে, এদিকে আসো, এদিকে আসো, এরকম ডাকতেছে। কেউ সাহস মানে আসতেছে না এদিকে, শুধু ডাকতেছে আমাকে। তা আমি সবাই হাত দেখাইতেছি, এইরকম। বিকাল তখন পড়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখলাম আমার মামা সে নেমে আসলো, এসে আমাকে হাত ধরে টান দিয়ে উঠাই নিয়ে গেল, বলে চল এখান থেকে। উঠাই নিয়ে কি ব্যাপার, কি করলাম? তো টেনে উঠাই নিয়ে উপরে নিয়ে গেল, নিয়ে বলছে তুই কোথায় বসেছিলি? আমি বললাম কোথায়? বলে ওটা গলাকাটা সাহেবের জায়গা। বলে মানে? বলে এইখানে গলাকাটা সাহেব আছে, মানে ওইখানে নাকি তাকে করা হয়েছিল আর কি। তো এরপর থেকে নাকি
মানে এরকম পূর্ণিমার রাতে গলাকাটা সাহেব নাকি বের হয় তার মাথার খোঁজে। তো এই ঘটনা গ্রামে প্রচলিত চারিদিকে, হ্যাঁ, হেডলেস হর্সম্যানের ঘটনা। আমি কিন্তু বাসায় যখন নিয়ে আসলো, আমার ওই মামারা তো ছোট, আমার থেকে 5 বছরের বড়, মামার বন্ধুরা বলতেছে তোর ভাইগনারে সাবধানে রাখিস, রাত্রেবেলা গলাকাটা সাহেব কিন্তু তারা এসে ধরবে, তার ওই গাছের কাছে সে গেছে। হ্যাঁ, তো আমি রাতের বেলা, আমাকে সাবধান করা হয়েছে, মামা অনেকভাবে সাবধান করছে যে খবরদার বাইরে যাবি না, ডাকলে তোর নানা নানিকে ডাকবি, উঠানে খবরদার যাবি না, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু সবাই ঘুমায় যাওয়ার পরে ওই ঘরের জানলা খুলে তাকাইছিলাম, চাঁদ উঠছে আকাশে, দেখতেছিলাম দূরের রাস্তা। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন গলাকাটা সাহেব আসে, তাকে দেখবো আর কি। সেই হেডলেস হর্সম্যানকে দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো এই জন্য আমি তাকাইছিলাম দূর পর্যন্ত। ও ছোট মানুষ, অনেকক্ষণ তাকায় থাকতে থাকতে চোখ ক্লান্ত হয়ে যায়, আর মানে আর ভাল লাগে না, তখন জানলাটা আটকায় আবার শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। তো এই হচ্ছে সে হেডলেস হর্সম্যান মানে সংক্রান্ত আমার একটা অভিজ্ঞতা। আর এরকম আরেকটা জায়গায় গেছিলাম, ফ্লোরিডা ডিল্যান্ড, ওইখানেও নাকি হেডলেস হর্সম্যান আছে। তো আমি যখন এগুলো শুনি, হ্যাঁ, হেডলেস হর্সম্যান, এটার মুভিও তো আছে, এটা নিয়ে একটা, স্লিপি হলো। তো আমি যখন এটা শুনি, দেখি যে ঘটনাগুলোর মধ্যে অনেক সিমিলারিটি আছে। সেই যে পৃথিবীর এক প্রান্তে আপনার সেই দেখেন সেই স্লিপি হলোতে, আবার সেই ফ্লোরিডা ডিল্যান্ডে, আবার আমাদের এই বাংলাদেশের নড়াইলের একটা জায়গায়, কিভাবে সম্ভব? এগুলো তো প্রচলিত কাহিনী, ওখানকার লেজেন্ড বা ওখানকার মিথ বলা চলে। হ্যাঁ, তো কিভাবে এটা সম্ভব যে একই জিনিস সব জায়গায় আছে, একই ঘটনা সবাই জানে, একই রকম জিনিস সবাই প্র্যাকটিস করতেছে? এটা আমাকে খুব নাড়া দিছিল। তো যাই হোক, এটা থেকে ব্যাখ্যা যা পাইছিলাম পরবর্তী অনেক লেখকের কাছ থেকে, যে পৃথিবী একটা প্লেট ছিল একটা সময়, তো সেখান থেকে বিভিন্ন জিনিস ছড়ায় গেছে, সব জাতির কাছেই গেছে একই রকমের জিনিস। আর আমি মনে করি সব রকমের যারা অতিপ্রাকৃত জিনিস বা যা আছে, তাদের অ্যাক্ট একই রকম, তাদের আচরণ একই রকম, বেশ কিছু আচরণ একই রকম। যাই হোক, এটা নিয়ে আরেকদিন আলাপ আলোচনা হবে আমাদের।